আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি আর আসবে কবে, আমি যে রিস্কাওয়ালা। হ্যাঁ, একটা মানুষ সে কিছু হতে পারে না, মানে সে আস্তে আস্তে সে ফেল করতে থাকে সবকিছুতেই আর কি। ছোটবেলায় বাবাকে হারিয়ে মামার বাড়িতে বড় হওয়া, তারপর রাতভর ফ্যাক্টরিতে কাজ, সকালবেলায় স্কুল। আর ওই রাত্রিবেলায় দোকান বন্ধ করার পরে দোকানেই পড়াশুনো, দোকানেই আমি থাকতাম, দোকানেই শুতাম। এসব কিছুর মাঝেও তিনি বুকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন অভিনেতা হওয়ার স্বপ্ন। না, কোনো অজ্ঞাত কারণে নেয় না, এখন ছবিতেও তো ডাকে না। জীবনে পথ চলায় পাশে পেয়েছিলেন স্ত্রী সোনালীকে, কিন্তু একটা সময় তাকেও হারাতে হয়েছিল। খুব ঘুরতে ভালোবাসতো, আমি বারবার বলতাম এই তো টাকা নিয়ে ছেড়ে দাও। এবার বউ ভাত, ও আমাকে খড় দেয় কেউ, আমি তার আগে বসিয়ে থাকতাম। এবার ওকে নিয়ে তো ওই জন্য তুলতে পারবো না, একটা ভদ্রস্থ বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম, সারা খর্দা ঘুরলাম, কেউ সরকারি চাকরি করে না, বাড়ি দেবে। ওঠাপড়া জীবনে সব সময় লেগেছিল, তাই আজ আমরা কোনো অভিনেতার গল্প নয়, শুনবো একজন লড়াকু মানুষের গল্প। আমার কাছে প্রস্তাব এলো বাবার পাঠ করবে, ঠাকুরদা আছে তাও করবো, কারণ আমার কাছে কোনো কাজ নেই, এখনো হার মানিনি আমি। আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রশনি, আর আমার সঙ্গে আজকে যিনি আছেন তিনি আপনাদের ভীষণ পরিচিত এবং ভীষণ প্রিয় একজন অভিনেতা। আমার সঙ্গে রয়েছেন শঙ্কর চক্রবর্তী। নমস্কার দাদা, কেমন আছেন? হ্যাঁ, চলছে আর কি, মানে আমার এখন মাঝে মাঝে মনে হয় কেমন আছেন জিজ্ঞেস করলে আমার মনে হয় বলি কেন আছি, এরকম হয় মাঝে মাঝে। ঠিক আছে, আপনার গল্প বা আপনার জীবন আমরা যত দেখি তত মনে হয় মানে হার না মানার একটা মোটিভেশন পাওয়া যায় সেটার থেকে। তো আমরা আড্ডা স্টেশনে যখনই কারো ইন্টারভিউ নিই, শুরু থেকে শুরু করার চেষ্টা করি। তো আপনার ছোটবেলাটা একটু জানতে চাইবো, শৈশবের কোন স্মৃতিগুলো সব থেকে বেশি মনে আছে? দেখো, আমি মানে ছোটবেলাটা খুব কষ্টের মধ্যে কেটেছে আমার, কারণ আমি যখন ক্লাস 5-এ পড়ি বাবা মারা যায়, তারপর থেকে আমাদের অবস্থা বেশ খারাপ ছিল। তো ওই দূরসম্পর্কের এক মামার বাড়িতে আমি থাকতাম, সেখানে ওদের একটা চায়ের দোকান ছিল, চা এবং স্টেশনারি দোকান ছিল, সেখানে আমি বসতাম। পরিবর্তে ওরা আমাকে পড়ার সুযোগ দিয়েছিল, ওরা আমাকে, আমার মর্নিং স্কুল ছিল, একটা প্রাইমারি স্কুলে আমি পড়তাম, সেখানে ওরা ছেড়ে দিত আমাকে, প্রাইমারি না, ওই কি বলে ক্লাস 8 পর্যন্ত ছিল স্কুলটা, জুনিয়র হাই। তো সেখানে আমি পড়তাম, ক্লাস 5-এ পড়ি তখন। ওরা আমাকে ছেড়ে দিতেন, কেউ না কেউ এসে বসতেন, ওরা 3 ভাই ছিলেন। আমি সেই সময় চলে যেতাম স্কুল করে, আবার আমি চলে আসতাম। আমার ওই রাত্রিবেলায় দোকান বন্ধ করার পরে দোকানেই পড়াশুনো, দোকানেই আমি থাকতাম, দোকানেই শুতাম। গরমের সময় আমাকে বাইরে, তখন সেই সময়টা ফ্যান ছিল না, পরে দোকানে একটা ফ্যান লাগানো হয়েছিল, তখন আমি বাইরে, দুটো লরি দাঁড়িয়ে থাকতো, ওই পাশেই আর একটা ওই ইট বালি চুন চুরকির ওই সাপ্লাই এর একটা ইয়ে ছিল, ওইখানে দুটো লরি থাকতো সেখানে। সেই লরিটা বিটি রোডে থাকতো, ওইখানে আমি লরির ওপরে ঠান্ডা হাওয়া দিত, ওই মশারি টাঙিয়ে ওখানে শুতাম রাত্রে। মানে এইরকম কষ্টের মধ্যে দিয়ে বেড়ে ওঠা, তারপরে অভিনয়ে আসা, এই জার্নিটা। অভিনয়টা মজার হচ্ছে, আমার একটা ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে আমি অ্যাক্টর হব। সেটা তৈরি হয়েছিল আমার দাদার গল্প শুনে। আমি দেখিনি আমার দাদাকে, আমার দাদা আমার জন্মানোর অনেক আগে মারা যায়। মার কাছে আমি গল্প শুনতাম, মার একটা ট্রাঙ্ক ছিল, সেটাতে মা সেগুলো বের করতো, বের করে কান্নাকাটি করতো, আর প্রচুর রূপোর মেডেল দেখতাম ও পেয়েছে, ও নাকি খুব ভালো অভিনয় করতো। সেইটা আমার একটা ইয়ে ছিল। আর একটা হচ্ছে, আমার খালি মনে হতো চায়ের দোকানে যারা খেতে আসতেন, মনে হতো যে এরা মারা গেলে কেউ মনে রাখবে না, কিন্তু উত্তম কুমার মারা গেলে কিন্তু সবাই মনে রাখবে উত্তম কুমার। তো সেইটাকে আমার একটা সুপ্ত বাসনা হয়েছিল অভিনয় করবো।
তো আমি ঠিক যে পাড়ায় মানে সামনে দোকানটা ছিল, পেছনের পাড়াটার নাম ছিল খড়দা মাহেশ্ব পাড়া। সেখানে গরমের ছুটিতে নাটক হবে, তো আমি ওই রিহার্সাল দেখতাম বসে বসে, দুপুরবেলা দোকানটা বন্ধ থাকতো। তো আমি রিহার্সাল দেখি একদিন আমাকে দুজন ডিরেক্টর ছিলেন, একজন ডেকে বললেন যে ভাগ্নে, সবাই ভাগ্নে বলে ডাকতো যেহেতু দোকানটা মামার দোকানে বসতাম, ভাগ্নে দিকে তো এই পার্টটা একটু দেখতো পড়তো। আমি বললাম যে বলতে হবে না, ওটা আমার মুখস্থ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন শুনছি তো, ওটা মুখস্থ হয়ে গেছে। এবার আমি ওটা করছি রিহার্সাল করছি। এবার যে হিরো করছি সে বাইরে ঘুরে বেড়ায় সাইকেল নিয়ে, সে আসে না রিহার্সালে। একদিন রেগে মেগে গিয়ে নাটক মানে শোর এগিয়ে আসছি, আমাকে ওরা বললেন যে এই ভাগ্নে তুই এইটা পড়, হিরোর পার্টটা পড়তো। আমি বললাম যে হ্যাঁ প্রম্পট করছি, পড়। না প্রম্পট করতে হবে না, এটাও আমার মুখস্থ। বলিস কি? হ্যাঁ, আমি তো অনেকদিন ধরে বাইরে বসে শুনছি, তারপরে এতদিন ধরে এইটা সারাক্ষণ শুনছি, আর এই রোলটা তো ছোট, বাকি তো আমি বসেই থাকছি। ওই আমি হিরো রোল করে ফেললাম। এইবার মনে আছে আমার, আপনার বয়স কত? ক্লাস 5 কত হবে? আচ্ছা, ক্লাস 5 মানে খুবই ছোট। হ্যাঁ, তো এইবারে ওই আমি ওইটা করলাম। আমার মনে আছে পরের দিন বড়দের নাটক, যারা কলেজ টলেজে পড়ে এরকম, ওদের নাটক বড়দিন বা পরের দিন। তো তাদের মধ্যেই একজন আমার অভিনয় দেখে আমাকে একটা রূপোর মেডেল দিয়েছিল। রূপোর মেডেল? সেই সময় সেই মেডেলটা আমি হারিয়ে ফেলেছি, কোথায় আছে আমি জানি না, মানে এতবার বাড়ি চেঞ্জ হয়েছে না, তো গেছে ওটা। যাই হোক, সে ঠিক আছে, ওইটা হয়ে গেল। এরপরে বিভিন্ন পাড়ায় আমি অভিনয় করতে শুরু করি, সব পাড়ার থিয়েটার আর কি। এই আমি যে পাড়ায় থাকি সেই পাড়া, ওই পাড়া, পাশের পাড়া, ডাক আসতে শুরু করলো আমার। কি ধরনের নাটকে মেইনলি আপনি অভিনয় করতেন? মূলত ছোটদের নাটক, সাহিত্য নির্ভর না। তখন খুব নাটক লেখা হতো প্রচুর, ওই যারা ছিলেন বাচ্চাদের জন্য নাটক লিখতেন, সেই রকম নাটক হতো। তারপরে একটা নাটক হলো, আমি তখন একটু গোলাপে রক্ত, সেটা কিন্তু বড়দের নাটক, বড়রাও অভিনয় করছে, তার মধ্যে আমি একটা অভিনয় করলাম বাচ্চার ক্যারেক্টারে। না, বড়র ক্যারেক্টার, আচ্ছা, ওকে, ইয়াং ছেলের ক্যারেক্টার। যাই হোক, এইরকম করতে 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 আমি ইয়েতে তখন সূর্য সেন স্পোর্টিং ক্লাবের ওখানে বিজয় সম্মেলনীতে নাটক হতো, দুটো করে নাটক হতো, একটা বাচ্চাদের হতো, একটা বড়দের হতো। আমি ওই একটা নাটকে আমি অভিনয় করতাম, আর বড়দের নাটকে প্রম্পটার ছিলাম। আচ্ছা, হ্যাঁ। তো আমার মনে আছে আমি কিন্তু সবসময় পাঠ মুখস্থ করে অভিনয় করতাম, আর বড়রা কিন্তু প্রম্পট শুনে অভিনয় করতাম। আমি সেই প্রম্পট করতাম বড়দের নাটকে। এই করতে করতে আমি আইপিটিএ জয়েন করি, খড়দা ব্রাঞ্চ। আমি তখন মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক দেওয়ার পরে 79-এ মাধ্যমিক দিই। মাধ্যমিক দেওয়ার পরে আমি ওইখানে আইপিটি করছি। আইপিটিতে আমি থিয়েটার করি, আমি কোরাসে গান গাই, আমি নাচের দলে আছি, সব করতাম। এই করতে করতে একদিন একজন আমাকে বললেন যে, তখন পার্টির একজন, আইপিটিএ যেহেতু সিপিআইএম এর একটা কালচারাল সংগঠন, তো ওইখান থেকে একজন বললেন যে শোন শোন শোন, তোর এই ছোট জায়গায় তোর নয়, তুই চলে যা, মানে এতে চলে যা। তখন অবশ্য আমি হায়ার সেকেন্ডারি পাস করে গেছি। হায়ার সেকেন্ডারি পাস করার পরে আমার বেশ কিছুদিন গ্যাপ হয়ে গেল। আমি ঘুরে বেড়ালাম চাকরি সূত্রে এদিক ওদিক, রামপুরহাট চলে গিয়েছিলাম, সেখান থেকে আবার সেই রিহার্সাল রুম টানতো, আবার ফিরে এলাম। ফিরে আসার পরে আমি ওই রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম। সেটা কিন্তু মাঝখানে 2 বছর গ্যাপ হয়ে গেছে। তো রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম নাটক নিয়ে। এইবারে আমি ওই ছাত্র পড়াতাম, তারপরে দিনের বেলায়, সেটা আমি স্কুল যখন মাধ্যমিক দিই তার আগে 9-10-এ পড়ি, তখনই আমি কিন্তু রাত্রে ফ্যাক্টরিতে চাকরি করতাম, দিনে স্কুল করতাম। হ্যাঁ, মানে এই যে ফ্যাক্টরিতে কাজ করা, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করা, তার সঙ্গে সঙ্গে অভিনয়, মানে এই পুরোটা কি করে ম্যানেজ করতেন? হয়ে যেত, মানে আমার যেহেতু লক্ষ্যটা ছিল, স্থির লক্ষ্য ছিল, সেই জন্য আমি করে ফেলেছিলাম আর কি। এটা ওই একটা অসুবিধা হতো, মানে আর্থিক টানাপোড়েন সেটা ছিল। তারপরে আমি ছাত্র পড়ানোর পাশাপাশি বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়ার কাজ করতাম, মাও করতো, আমিও করতাম। বাড়িতে কি আর্নিং মেম্বার আপনি এবং আপনার মা? আচ্ছা, মাই ছিলেন। হ্যাঁ, দিদি ছিল, দিদির
তখন ওই আমি যখন এলাম তখন দিদি নেই, দিদির বিয়ে হয়ে গেছে। আচ্ছা। দিদিও একজনের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তো দিদিও আজ নেই, চলে গেছে। কিন্তু ওর মেয়েটির ভালো বিয়ে হয়েছে, খুব সুন্দর আছে ওরা। আমার যে ভাগ্নে, সে আমাদের ইন্ডাস্ট্রিতেই মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করে, খুবই ভালো কাজ করছে এখন। তো পাড়ায় পাড়ায় নাটক, তারপরে আইপিটিএ থেকে আমাকে বললো যে, তখন আমি রবীন্দ্রভারতীতে চলে এসেছি। আচ্ছা। আমাকে বলা হলো যে তুই চলে যা, পিএলটিতে চলে যা, আমরা বলে দিচ্ছি, সুভাষ দা বলে দিচ্ছে উৎপল দত্তকে, শোভাদিকে বলছে। তখন আমি, সুভাষ চক্রবর্তী বলে পাঠালেন, আমি গিয়ে ওই খড়দা কল্যাণনগর বলে জায়গা আছে, সেখানে ওরা অভিনয় করতে এসছেন। উৎপল দত্ত আসেননি, সুভাষিনী এসছেন, সত্য বন্দ্যোপাধ্যায় এসছেন। আমি গিয়ে শোভাদির সঙ্গে দেখা করলাম। শোভাদি বললেন, ঠিক আছে, আমাদের বিজ্ঞাপন করে কখন কবে শো হয় তুই চলে আসবি, যাতায়াত করতে থাক। এর মধ্যে রবীন্দ্রভারতীতে চলছে, আমি পিএলটিতে যাতায়াত শুরু করেছি। এবার রবীন্দ্রভারতীতে পড়াকালীন আমি যখন ভর্তি হই যেবারে, সে বছরে 125তম রবীন্দ্র জয়ন্তী। সেই সময় আবৃত্তি কম্পিটিশন হলো, আমি নাম দিলাম এবং আমি ফার্স্ট হয়ে গেলাম। কোন কবিতাটা আবৃত্তি করেছিলাম দুঃসময়। আচ্ছা। কিন্তু যারা ফার্স্ট হয় তাদেরকে ওই জোড়াসাঁকো যে সকালবেলা অনুষ্ঠান হয়, সেখানে কবিতা বলতে দেওয়া হয়। তো সেইটা যখন আমি বলতে যাব, তখন আমাকে কুমার রায় বললেন, কুমার রায় আমাদের মাস্টারমশাই ছিলেন, কুমারবাবু বললেন যে, শোন, দুঃসময় জন্মদিনে বলা যাবে না, তুই পরিচয়টা বল। আচ্ছা। তো সেই পরিচয়টা আমি ওই জোড়াসাঁকোতে মুখস্থ ছিল। হ্যাঁ হ্যাঁ, তখন মানে আমি অন্তত 50টা কবিতা মুখস্থ হুড় করে বলে যেতে পারতাম। এবং আমি সেই সময় বিভিন্ন জায়গায় আবৃত্তি কম্পিটিশন হতো, খুব হতো তখন, যুব উৎসব হতো, কম্পিটিশন হতো, আমি তাতে নাম দিতাম। ওই অঞ্চলে যত ওই 24 পরগনা, ওই নৈহাটি, শ্যামনগর, সোদপুর, যেখানেই আমি নাম দিয়েছি, আমি কিন্তু ফার্স্ট হতাম। যত সার্টিফিকেট আমার কাছে ওইগুলো আছে, এত সার্টিফিকেট আছে আমার কাছে, ফার্স্ট হতাম আমি। তারপরে ওই চলতে চলতে আমি, তখন কুমারবাবুর ডিরেকশনে হলো, মুক্তধারা হলো, আমি তাতে অভিনয় করলাম। কোন চরিত্র? আমি অভিজিৎ। আচ্ছা আচ্ছা। দেবেশ রায় চৌধুরী করেছিলেন বিভূতি, আমি অভিজিৎ করেছিলাম। তখন কুমারবাবু মানে নিজে বলেননি, আমাদের দীপা দাসমুন্সী, উনি পড়তেন, এমএ পড়তেন। দীপাদি আমাকে একদিন বললেন যে, তুই কি কোথাও কোনো দলে অভিনয় করিস? না, আমি নাই বলেছিলাম তখন, আমি তখন পিএলটিতে যাতায়াত শুরু করেছি, আমি বলিনি। তখন আমাকে বললেন যে, স্যার বলছিলেন তুই যদি বহুরূপী জয়েন করিস। আমি না না, তোমরা রোজ রিহার্সাল করো, আমার রোজ রিহার্সাল করলে হবে না। কেন? না না, খড়দায় গিয়ে আমাকে করতে হয়, সেলসম্যানের কাজ করতে হয় সন্ধ্যেবেলায়। তো আমি, কারণ আমার ছিল যে উৎপল বাবুর কাছেই যাবো আর কি, তো সেটাই পরবর্তীকালে ওইটা হয়। আমি তারপরে কল্লোল নাটক হয় এবং আমি সূত্রধারের ভূমিকায় অভিনয় করতে শুরু করি। কল্লোল নাটক প্রথম হয়েছিল যুব ভারতীতে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই যে দৌড়নোর যে ট্র্যাকটা আছে, ওইখানে মঞ্চটা হয়েছিল, আর গ্যালারিতে বসার জায়গা হয়েছিল, মানে প্রায় 5000 লোকের বসার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। সেইখানে আমি প্রথম পিএলটির প্রথম নাটক করি ওইখানে, কল্লোলে। পরে পরবর্তীকালে কল্লোলটা বৃহস্পতি, শনি, রবি ইউনিভার্সিটি ইনস্টিটিউটে হতো, মানে সপ্তাহে 3 দিন, শনি, রবি এবং ছুটির দিন, যেরকম বোর্ড নাটকে হয়, ওই রকম ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমরা কল্লোল করেছি। শঙ্করদা, দূরদর্শনে প্রথম নাটকে অভিনয় করা, সেই অভিজ্ঞতাটা নিশ্চয়ই ভীষণ স্পেশাল, একটু জানবো। আমার বাড়িতে টিভি ছিল না, এবার আমি বন্ধুর বাড়িতে বসে টিভি দেখছি। সাপ্তাহিকী বলে একটা অনুষ্ঠান হতো, আমার মনে আছে, শাশ্বতী গৌঠাকুরদা এবং সম্ভবত পঙ্কজ সাহা, ওনারা অনুষ্ঠানটা পরিচালনা করতেন, ওনারা দুজন মিলে করতেন আর কি। ওই চিঠিপত্র আসতো, সেগুলো পড়তো, সপ্তাহে কি কি অনুষ্ঠান হবে সেগুলো। তার মধ্যে কেউ একটা ওই চিঠি লিখে ফেলেছেন যে, আপনাদের এখানে অভিনয় করতে গেলে কি করতে হয়। তখন ওখানে বলা হয়েছিল, ওনারা বলেছিলেন যে
একটা পাসপোর্ট সাইজ ছবি দিয়ে সাদা কাগজে অ্যাপ্লিকেশন করুন এই ঠিকানায়, দূরদর্শনের ঠিকানা। তখন রাধা ফিল্ম স্টুডিওতে ছিল দূরদর্শনের অফিস, এখন যেটা রাধা সিনেমা হয়েছে, হ্যাঁ সেইটা। এবারে ওটা কিন্তু একসময় অ্যাকচুয়ালি ফিল্ম স্টুডিও ছিল, রাধা স্টুডিও ছিল, তারপর ওটা দূরদর্শন ভবন হয়েছিল। তো সেইখানে আমি ওই রকম পাঠালাম, কোনো খোঁজ খবর নেই। এরপরে দূরদর্শন শিফট হয়ে গেছে গল্পবিনে। তখন আমার কাছে আরেকটা চিঠি এলো, সঙ্গে একটা ফর্ম এলো। ওখানে লেখা আছে যে আপনি ফর্মটা ফিল আপ করে এই অ্যাড্রেসে করুন, পোস্ট করুন, আর সঙ্গে 10 টাকার মানি অর্ডার করুন। তো এইখানে আমি দিলাম। তারপরে আবার একটা চিঠি এলো, আপনি আসুন, আপনাকে একটা ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, গেলাম। গিয়ে দেখলাম আমি তখন অলরেডি পিএলটিতে আছি। আমি তখন রবীন্দ্রভারতী, আমাদের তখন ডিন ছিলেন তরুণ রায়। তরুণবাবু বসে আছেন প্যানেলে, দেখলাম বসে আছেন, আমাদের বিভাস চক্রবর্তী বসে আছেন, জ্ঞানেশ মুখোপাধ্যায় বসে আছেন, আর তখন ছিলেন সুব্রত মুখার্জি বলে একজন প্রডিউসার ছিলেন, উনি বসে আছেন, মানে এটা দূরদর্শনের প্রডিউসার ছিলেন। তো বসে আছেন, আমাকে জিজ্ঞেস করলেন প্রথমেই, মানে ওই কি এই দিক থেকে একজন, নাম কি, ওই কি, কোথায় থাকো, এইসব জিজ্ঞেস করতে করতে বললেন থিয়েটার করো কোথাও? মানে হ্যাঁ। কোথায়? পিএলটি। পিএলটি শুনেই একটু সোজা হয়েছে। আচ্ছা, ও এখন কোন নাটকে অভিনয় করছো? আমি হ্যাঁ কল্লোল। কি করো কল্লোলে? আমি সূত্রধার। বলো সূত্রধার বললাম, এড়িয়ে যায়। সবাই বললো না না, একে আর কিছু জিজ্ঞেস করেনি, ছেড়ে চলে এলাম। আবার একটা চিঠি এলো, এবার একটা স্ক্রিপ্ট এসে সঙ্গে। আচ্ছা, ও এই যে দ্বিতীয়বার যখন আমি অ্যাপ্লাই করি, তখন বলা হয়েছিল একটা পাসপোর্ট পোস্ট কার্ড সাইজের ছবি দেবেন। আচ্ছা, তো সেইটা পাঠিয়েছিলাম। এইবারে একটা স্ক্রিপ্ট এলো। স্ক্রিপ্টটা একটা সলিলোকি ছিল, সেটা আমার মনে আছে। সর্বিলকের একটা সংলাপ ছিল, যেটা হচ্ছে তোমার মৃচ্ছকটিকের একটা ক্যারেক্টার, আর একটা ডুয়েট ছিল। আমি তো ছেলেটা মুখস্থ করেছি, মেয়েটা তো আমার কি করে করবো, তো মেয়ের চরিত্র আছে একটা। আমি চলে গেলাম, সর্বিলকটা প্রথম বললাম, তারপরে মেয়ে চরিত্রটা কে করবে তখন শুভাশিসের সঙ্গে আলাপ হলো। আমার শুভাশিস মুখোপাধ্যায় একদম সেও এসেছিল। ও বললো যে দাঁড়া আমার সঙ্গে যে করেছে ওই হচ্ছে রীতা দত্ত চক্রবর্তী, তুই ও তোর সঙ্গে করে দেবে। তো রীতা আমার সঙ্গে করেছিলেন ওইটা, কো অ্যাক্টর হিসেবে করেছিলেন ওটা। মানে সেই প্রথম রীতাদির সাথে আলাপ ওদের দুজনের সঙ্গে। আচ্ছা, মানে সুভাষিস দা এবং রীতাদি দুজনের সাথেই সেই প্রথম আলাপ। আচ্ছা, এইবারে আমি সুভাষিসের সঙ্গে যেচে আলাপ করেছিলাম, কারণ তার আগে সুভাষিস অলরেডি দু একটা সিরিয়ালে পাঠ করে ফেলেছে। তো সে গেলাম, তো হলো। এরপরে ডাকা হলো যে আমাকে চিঠি এলো যে নতুন যারা অডিশনে পাস করেছে তাদের মধ্য থেকে বেছে নিয়ে একটা নাটক হবে, জ্ঞানেশ মুখোপাধ্যায় ডিরেকশন দেবেন। আমরা গেলাম, ভর্তি লোক বসে আছি আমরা কনফারেন্স রুমে। তো জ্ঞানেশ দা এক এক করে সব, মৃত্যুহীন প্রাণ নাটকটার নাম ছিল। টেলি প্লে বলতো তখন, টেলিফিল্ম বলতো না, টেলিপ্লে বলতো। ও হলো ওইটা। সেখানে দেবেশ রায়চৌধুরী আছেন, সেখানে সমর দাস আছেন। সমর দাসের একটা অন্য পরিচয় আছে, সেটা হচ্ছে সমর দাসও কিন্তু রবীন্দ্রভারতী। আচ্ছা, দেবেশ দাও রবীন্দ্রভারতীর। আচ্ছা, দেবেশ দা বহুরূপীর মানে অনেকদিন বহুরূপীতে হিরো করেছেন দেবেশ দা। মানে হিরো মানে নাটকে ওই মূল চরিত্র করেছেন। এইবারে আর একজন ছিল, ছান্দিক বলে একটা দল ছিল বহরমপুরে, ওর একটি ছেলে ছিল। এই সবাইকে সব পড়ানো হচ্ছে, 4টে বিপ্লবী চরিত্র আর মূল একজন মহিলা চরিত্র, যার মূল প্রোটাগনিস্ট একজন মহিলা বিপ্লবী, তার উপরেই গল্পটা। এইবারে 3টে বিপ্লবী ওদের সিলেক্ট হয়ে গেল। দেবেশ দা একটা, সমরদা একটা। সমরদার আরেকটা পরিচয় হচ্ছে, সমরদার ছেলে হচ্ছে সৌরভ দাস, এখন খুব নাম করেছে অভিনেতা হিসেবে। তো
তো সমরদা সিলেক্ট হয়ে গেল, দেবেশদা সিলেক্ট হয়ে গেল, ওই ছেলেটি সিলেক্ট হলো, আমি বসে আছি গালে হাত দিয়ে। আচ্ছা, যা আমার হলো না। হঠাৎ কি মনে হয়েছে, জ্ঞানেশদার বললেন যে এই তুমি পড়েছো কিছু? বললাম না। এই পড়ো তো, ওই 4 নম্বর বিপ্লবীটা পড়ো তো, যেটা সবচেয়ে ছোট ছিল ক্যারেক্টার। আমি ওইটা পড়লাম। জ্ঞানেশদা বলেন এই সুব্রত আর খুঁজতে হবে না, এই তোমার বিপ্লবী হয়ে গেছে। আচ্ছা, মানে ওই হচ্ছে দূরদর্শনের নাটকের শুরু। এবং তারপর কতগুলো নাটক হয়েছে? অনেকগুলো নাটকে আমি অভিনয় করেছি ডিপার্টমেন্টে। শঙ্করদা, এখন যেরকম আমরা দেখি যে একটা সিরিয়ালের অডিশন হলে এই লাইন পড়ে যায় স্টুডিওর বাইরে এবং প্রচুর প্রচুর ছবি জমা পড়ে, পোর্টফোলিও জমা পড়ে, তো সেই সময় দৃশ্যটা কেমন ছিল? না, তখন তো মূলত থিয়েটার থেকে হতো, মানে আমি তো তাই করেছি। তখনও কিন্তু ওই রকমই হতো, অডিশন হতো না, ছবি টবি জমা নিত। কিন্তু তখন না ওই ডিরেক্টররা থিয়েটার দেখতেন প্রচুর, থিয়েটার থেকে অনেক সময় নিতেন। আর আগে তো প্রফেশনাল বোর্ড থেকে প্রচুর তারা দেখতেন গিয়ে, প্রফেশনাল বোর্ডে, সেখান থেকে প্রচুর অভিনেতার খরচ কিন্তু থিয়েটারেরই। আমি বলছি যত বড় অভিনেতা তারা কিন্তু থিয়েটারই করতেন, পাশাপাশি থিয়েটার করতেন ছবির সঙ্গে। ছবি বিশ্বাস বলো, বা পরবর্তীকালে উত্তম কুমার পর্যন্ত করেছেন, স্টারে অভিনয় করেছেন। শ্যামলী নাটকে সাবিত্রী চট্টোপাধ্যায় করেছেন, উত্তম কুমার করেছেন, বিশ্বজিৎ চ্যাটার্জি অভিনয় করেছেন। আর ধরো নির্মল কুমার, জহর রায়, ভানু বন্দ্যোপাধ্যায়, অনুপ কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় সব থিয়েটার করতেন পাশাপাশি। হ্যাঁ, তো কাজেই ভালো অভিনেতা থিয়েটার। এবং উত্তম বাবুর তো আমি যতদূর ওনার ইয়ে সম্পর্কে জানি, এত বেরোয় যে উনি তো বাড়িতে যাত্রার একটা প্রচলন ছিল, মানে বাড়িতে পুজোর সময় যাত্রা হতো, তারপরে সেখানে উনি অভিনয় করতেন। উনি যেহেতু তখন প্লেব্যাকের ইয়ে ছিল না, শিল্পীকে নিজেকে গাইতে হতো, সেজন্য উনি গান শিখেছিলেন। উনি হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে পারতেন, ফাংশন করেছেন প্রচুর। ওনার গান আছে, মানে এখনো খুঁজলে পাওয়া যায়, উত্তম কুমারের গলায় গান আছে। তো এতটা ডেডিকেশন ছিল মানুষটার। তো ও কাজেই ওই আমার গুরু সে থিয়েটার থেকে, উৎপল দত্ত। আচ্ছা, হ্যাঁ, তো সে কবে এলটিজি, তারপরে পিএলটি, তারপর মাঝখানে একটা বিবেক যাত্রা সমাজ বলে দল করেছিলেন, তার আগে আইপিটিএ জয়েন করেছিলেন একসঙ্গে। মানে উৎপল দত্ত, ঋত্বিক ঘটক, সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জি সব আইপিটিএ। তো উৎপল দত্তর সঙ্গে যে স্মৃতিগুলো রয়েছে তার মধ্যে বকা খাওয়া স্মৃতি রয়েছে? বহু বহু বহু। মানে ভুল করলে ক্ষমাহীন ছিলেন আর কি, হাতের সামনে যা পেতেন ছুঁড়ে মারতেন এরকম। হ্যাঁ, তবে আমি না তুলনায় কম খেয়েছি বকা। আচ্ছা, কারণ আমি ভালো ছাত্র ছিলাম। আচ্ছা, ভুল করিনি তা নয়, কিন্তু ছাত্র ভালো ছিলাম, ফলে বকাটা কম খেয়েছি আমি। স্টেজ শেয়ার করেছিলেন কখনো? হ্যাঁ, বহু নাটকে। কোন কোন নাটকে? ওই তো কল্লোল করেছি, আর তারপরে এবার রাজার পালা নয়, আরে ধরতে নীল সাদা লাল করেছি, নিচের মহল করেছি, দৈনিক বাজার পত্রিকা করেছি, তারপরে অগ্নিশয্যা করেছি। আমরা নিয়ে নিচের মহল নিয়ে রাশিয়া গেছি ওনার সঙ্গে থিয়েটার করতে। উনি কিরকম ছিলেন, ব্যাক স্টেজে কেমন ছিলেন? না, হিসেবে পরিচালক হিসেবে সিরিয়াস ছিলেন, সাংঘাতিক মানে ভুল চুপ করা চলবে না। আর কিন্তু কেউ ঠিক করলে উনি খুব হাততালি পেলে খুব খুশি হতেন, উনি লাফটার পেলে খুব খুশি হতেন। তো আমার মনে আছে আমি যখন ওই নীল সাদা লাল যখন চলছে রিহার্সাল, এটা নিয়ে আমাদের প্যারিস যাবার কথা ছিল। এটা ওই ফরাসি বিপ্লবের ওপরে একটা নাটক, সঙ্গে উনি টিপু সুলতানকে জুড়ে দিয়েছিলেন। তো আমাকে শোভাদি বলে নেই, যা ওই কার্গোতে উৎপলের কিছু বই এসে পড়ে আছে, তুই নিয়ে আয়। তো আমাকে ট্যাক্সি ভাড়া দিলেন, আমি গেলাম। না মানে প্রথম বাসে করে গেলাম, তা বললো ফেরার সময় অতগুলো বই নিয়ে তুই আসতে পারবি না, ট্যাক্সি করতে হবে তোকে। ট্যাক্সি ভাড়া দিলেন, আমি কার্গো থেকে বইগুলো নিলাম, ট্যাক্সিতে উঠলাম,
5টা এইরকম ভলিউমের 5খানা বই। কি বই? ভলিউম ফরাসি বিপ্লবের উপরে। ফরাসি বিপ্লবের উপর, আচ্ছা। আমি উল্টেছি, আমি উল্টে দেখলাম দাঁত ফোটাতে পারছি না, আসলে ফরাসি ভাষায় লেখা। আচ্ছা। উনি ফরাসি জানতেন, উনি জার্মান জানতেন, উনি উর্দু মানে উর্দু লিখতে এবং পড়তে পারতেন, বলতে তো পারতেনই। এত এই যে হিন্দি ছবিতে উনি দেখানো হয় যে উনি ভুল হিন্দি বলেন, ইয়ে বলেন, তা নয়। উনি অ্যাকচুয়ালি উর্দু, ওনার সাইক্লোস্টাইল করা আমি স্ক্রিপ্ট দেখেছি যেগুলো বম্বে থেকে আসতো বাই পোস্ট, সেগুলো উর্দুতে লেখা, হিন্দিতে নয়, দেবনাগরী অক্ষরে লেখা নয়। ওকে, উর্দুতে লেখা ছিল প্রপার। উনি সেটা পড়তেন, উনি ওইটাই উর্দুতেই পড়তেন স্ক্রিপ্টটা। এতগুলো ভাষা জানতেন। হ্যাঁ, ইংরেজি তো ছেড়েই দাও, মধুসূদনের মতো ছিলেন, মাইকেল ছিলেন, ইংরেজিতেই বাংলা প্রায় লিখতে পারতেন না। তো সেইখান থেকে বাংলা নাটক লেখা শুরু করলেন এবং কত নাটক লিখেছেন, অজস্র নাটক লিখে গেছেন সারা জীবনে। প্রবন্ধ লিখেছেন নাটকের উপরে, প্রচুর প্রবন্ধ। তার কাজ তো আমরা দেখেছি এবং এখনো চর্চিত ভীষণভাবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার মতন একজন মানুষকে আমি পেয়েছিলাম গুরু হিসেবে। এটা মানে ওটা হচ্ছে আমার ভিতটা ওখান থেকে তৈরি হয়ে গেছিল। এবং অবশ্যই রবীন্দ্র ভারতীর একটা অবদান আছে, কুমার রায়ের অবদান আছে, আমার মনোজ মিত্রের অবদান আছে। মনোজবাবুর ডিরেকশনে আমি ক্লাস প্রোডাকশন করেছি, পাখি ওনারই লেখা, সেটা আমি করেছি, অভিনয় করেছি ক্লাস প্রোডাকশনে। আমি মনোজবাবুর ডিরেকশন, মনোজবাবু একবার বললেন যে তুমি টেলিভিশনে অভিনয় করবে, কেন? হ্যাঁ। তো মনোজবাবু এটাও 88-89 বোধ হয়। আর দীপাদি আমাকে একটি উপকার করেছিলেন, সেটা হচ্ছে দীপাদি একদিন আমাকে বললেন, তুই জগন্নাথ গুহর নাম শুনেছিস? না। বলে শোন, ও টেলিভিশনে কাজ করছে, মুন্সী প্রেমচাঁদের গল্প নিয়ে কাজ করছে, তো একটা গল্প ভেন্ন বলে একটা গল্প শুট করবে, তাতে ওই ছোট ভাইয়ের ক্যারেক্টারের জন্য একটা খুঁজছে, তোর মতো একটা কালো ছেলে খুঁজছে। তো আমি চলে গেলাম, চলে গিয়ে জগাদার সঙ্গে দেখা করলাম। জগাদা কাঁচা খিস্তি করতেন, কথা ইংরেজিতে বলতেন, বাংলা প্রায় বলতেন না, বাংলা বললে খিস্তি করতেন, কাঁচা গালাগালি করতেন। জগাদার সঙ্গে আলাপ হলো, জগাদা পিএলটিতে ঢুকে আছি শুনে একেবারে নিয়ে নিলেন আমাকে, আমি পেয়ে গেলাম, রোল পেয়ে গেলাম। তো বেন্ন, ওটা আমার অ্যাকচুয়ালি প্রথম সিরিয়াল বলতে পারো তুমি। আচ্ছা, 6 এপিসোডের গল্প ছিল ওটা। তাতে সতীনাথ মুখোপাধ্যায়, শ্রীলা মজুমদার আমার মা, চৈতি ঘোষাল আমার বৌদি। ওই গল্পটা এরকম ছিল যে দাদা মারা যাওয়ার পরে বৌদিকে বিয়ে করে দেওর আর কি, বেন্ন বলে গল্পটা ছিল। আপনি তো জননী ধারাবাহিকে অভিনয় করেছিলেন, সেটা আরো পরে, অনেক পরে। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? জননীরা আমি আসছি ওই প্রসঙ্গে। আমি এর পরে আমার কিন্তু হয়ে গেছে, আমি আরো দুটো ছোট ছোট গল্প অভিনয় করেছিলাম। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের ছোট গল্প। কোন ছোট গল্প? রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে, ছোট গল্প 13টা গল্প নিয়ে একটা সিরিয়াল। আচ্ছা, ওকে ওকে। তার মধ্যে আমি মহামায়া এবং উদ্ধার, আচ্ছা, এই দুটো গল্পে মূল পুরুষ চরিত্রে অভিনয় করেছিলাম। ওকে। হ্যাঁ, তাতে উদ্ধারে লাবণী ছিল, মহামায়াতে সুভদ্রা ছিল। আচ্ছা, এটা হচ্ছে তপেন চ্যাটার্জি, অন্য তপেন চ্যাটার্জি, আরেকজন তপেন চ্যাটার্জি ছিলেন, যিনি এইটার প্রডিউসার ছিলেন। এরপরে ভারত প্রেম কথা হয়েছিল, যেটার ফার্স্ট এপিসোডে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ভারত প্রেম কথারও দুটো এপিসোড আমি মূল চরিত্রে অভিনয় করেছিলাম। সুবোধ ঘোষের গল্প ভারত প্রেম কথা, তাতে আমার বউ অভিনয় করেছিল, সোনালী অভিনয় করেছিল। এর পরে আমার গনসাও হয়ে গেছে তখন। আচ্ছা, গনসা হয়ে যাবার পরে তুমি যেটা কি জিজ্ঞেস করলে তুমি? জননী। গনসা হয়ে যাবার পরে জননী। আচ্ছা, এবার জননীতে আমাকে প্রথম ছোট ছেলের রোলটা ভাবা হয়েছিল, ছোট বউটা আমার বউ করেছিল, মানে সোনালী করেছিল। তখন আমি বললাম যে, ওরা বললো যে টাকা কত নিবি? আমরা 1000 টাকা পার ডে। বললো 1000 টাকা পার ডে, আমরা একদিনে একটা এপিসোড শুট করবো, 500 টাকা করে দেওয়া হচ্ছে, তুই করবি তো কর। না, করবো না। আমি করলাম না। ওটা চলে গেল প্যাটের কাছে, শিলাদিত্য পত্রনবিশ করলো, ছোট ভাইটা।
এরপরে আমার কাছে দুলেন্দ্র ভৌমিকের গল্প, ওয়ান লাইনারটা দুলুদা দিতেন, ভাগের মা বলে একটা গল্প, সেটা শঙ্কর দাশগুপ্ত এপিসোডটা লিখতেন। এবার দুলুদা বলে পাঠিয়েছে সঙ্গে একটা চরিত্র বেরোচ্ছে, এটা শঙ্করকে বল করতে। তারপরে নিশীথ চক্রবর্তী বলে উনি এলেন, প্রোডাকশন ম্যানেজার, বললো এই শোন শোন শোন, এই একটা পার্ট বেরিয়েছে, এটা করতে বলেছে, দুলুদা বলেছিল ওই করতে। টাকা তো 1000 টাকা, আর দেবো দেবো, তোকে 1000 টাকাই দেবো, দিচ্ছ। এইবারে আমি ওতে অভিনয় করলাম জননীতে। জননীতে কিন্তু আমি কোনো লিড রোল করিনি, একটা সময় অবধি আমার ট্র্যাকটা ছিল, বিরাট কিছু ছিল না। আমার যেটা বড় সেটা হচ্ছে গনসা, বিবাহ অভিযান, তোতলা গনসা বলে আমি পরিচিত ছিলাম। তো আমি যখন হবে তখন আমি গেলাম দেবকুমার বসুর বাড়িতে, ওখানে গিয়ে দেখা করলাম। উনি আমাকে বললেন যে তুমি স্ট্যামার করে কথা বলতে পারো? দেখুন, ওটা তো স্ক্রিপ্ট অনুযায়ী করতে হবে, আর তোতলামি অনেক রকম হয়। আমি কেউ শুরুতে আটকে যায়, কেউ মাঝখানে আটকায়, বলতে বলতে আটকে যায়, বলতে বলতে স্পর্শ বর্ণতে খুব আটকায়, কেউ না এরকম শুরুটাই। তুমি তারপরে গেলে, তারপরে তো গেলে, কোথায় গেলে বলতে থাকে কিন্তু, কেউ মাঝখানে আটকে যায়। ও আচ্ছা, হ্যাঁ, তো কি করা যায়, কি করা যায়? আমি একটা ছোট ঘটনা বলতে পারি আপনাকে। হ্যাঁ বলো। আমি তখন ইয়েতে পড়ছি, 11 ক্লাসে পড়ি, খড়দা থেকে আসি, ওই রেল কনসেশন দেওয়া হতো, স্টুডেন্ট কনসেশন দেওয়া হতো রেলে। তো সেইটা যে দেবেন আর কি, যিনি, তিনি তোতলা ছিলেন। আচ্ছা। এবার আমি গেছি, যে অ্যাডমিট কার্ডটা দিয়েছি, আইডেন্টিটি কার্ডটা দিয়েছি, বললেন যে এখন হবে না, বন্ধ হয়ে গেছে। মানে বাইরে এসো, কেলাবো। আর বলার সঙ্গে সঙ্গে না ভদ্রলোক আমাকে বাইরে বেরিয়ে তাড়া করেছে, টুক করে কোথাও একটা আইডেন্টিটি কার্ডটা দিয়ে ওটা আবার টেনে নিয়েছিলাম আমি, কারণ আইডেন্টিটি কার্ডের ছবি ছিল। আচ্ছা। উনি কোথায় গেলে, এই বদমাশ ছেলে, এই করে যাচ্ছিল উনি। আমি তখন দূর থেকে দেখছি ওনাকে, এই গল্পটা বলেছি, উনি বলছেন এই এসো এসো এসো, বৌদিকে ডাকলেন, এই দেখো শিপ্রা, এই শঙ্কর কিরকম স্ট্যামার করে, এই তুমি আরেকবার করো, আরেকবার করো। তো আবার করলাম, ওই চলো চলো চলো, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি এইটাই ক্রাইটেরিয়া আমার, তুমি সিলেক্টেড, তুমি সামনের মঙ্গলবার আমার সঙ্গে দেখা করো। আমি ওই এক সপ্তাহ পরে সন্ধ্যেবেলায় দেখা করতে বলেছেন। আমি কিন্তু সময়ের ব্যাপারে পাঞ্চুয়াল, কারণ উৎপল দত্ত আমার গুরু, রিহার্সাল 6:30 হলে 6:20, 6:25, 6:30 নয়, 6:30 বন্ধ হতো, দরজা বন্ধ হয়ে যেত। অতএব আমাকে বলেছেন 7টা, আমি 6:45 চলে গেছি। আমি গিয়ে দেখি বাড়ি ভর্তি লোক, থমথম করছে আবহাওয়া, সব গম্ভীর মুখে ঘুরে বেড়াচ্ছে। আমার মনে হলো কিছু একটা দুর্ঘটনা ঘটেছে, কারণ পরিস্থিতি যা বলছে আর কি। হঠাৎ করে ওনার মুখোমুখি হয়ে গেছি আমি, সরি। এবারে উনি বললেন, ও তুমি এসেছো, আজকে আসতে বলেছিলাম তোমাকে না? আসলে আজকে একটা দুর্ঘটনা ঘটেছে, আমার বোধ ভাগ্নি, আমার এখন যত দুঃস্মৃতিতে আছে, লন্ডনে থাকতেন, হলো 21 বছর বয়স, এরকম সুইসাইড করেছে। ওর দেহটা আসবে বাড়িতে। সরি দাদা, আমি না 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 না, তুমি কি করে জানবে? ঠিক আছে, তুমি 1 সপ্তাহ পরে আরেকবার এসো, আমি কথা বলবো তখন। আজকে আমি কথা বলতে পারছি না। কিন্তু আমার একটা জিনিস, যে ওই অবস্থাতে উনি কিন্তু আমার সঙ্গে খুব ভদ্রভাবে, পোলাইটলি কথা বলেছিলেন। উনি করতে পারতেন, কি যায় এখানে, আজকে এসছো কেন, এরকম বলতে পারতেন, বলেননি। উনি কিন্তু খুব সুন্দর ব্যবহার করেছিলেন আমার সঙ্গে। তো গেলাম,
এক সপ্তাহ পরে আমি আবার গেলাম, বললেন সরি সেদিন তোমার সাথে কথা বলতে পারিনি। আমি স্যার কি বলছেন, এটা দুর্ঘটনা ঘটে গেছিল বাড়িতে। দুর্ঘটনাটা আপনি যে বড় না, আমরা আমরা মোটামুটি ঠিক করে ফেলেছি, তুমি করবে। আমরা কিছু একটু আমরা তোমরা আমি চাই যে সবাই যারা করছো সবাই যদি তোমরা একটু একসঙ্গে আড্ডা টাড্ডা মারো তাহলে নিজেদের মধ্যে একটু কমফর্ট জোন তৈরি হয়ে যায়। সকালবেলায় আমরা চলে যেতাম এখানে, ওই যে মেনকা সিনেমা ঠিক পাশের বাড়িটাই হচ্ছে ওনার। দেবকুমার বসুর বাবা হচ্ছেন দেবকী কুমার বসু, মানে বাংলা সিনেমার যিনি মানে স্টলওয়ার্থ বলা যায়। তো সেই দেবকী কুমার বসু ছেলে হচ্ছে দেবকুমার বসু। উনি বাংলায় কাজ কম করেছেন, কিন্তু মণিপুরে উনি কিন্তু প্রথম ছবি তৈরি করেছিলেন। মণিপুর এবং আসামে উনি প্রচুর কাজ করেছিলেন, বিশেষ করে মণিপুরে। আচ্ছা, মণিপুরি সিনেমা উনি প্রথম মণিপুরি সিনেমা তৈরি করেছিলেন। তো যাই হোক, তারপরে তো শুটিং শুরু হলো এবং আমরা সবাই আড্ডা মারতাম। সুভাষিস, রাজেন কে গুপ্ত হচ্ছে, জয় বদলানি, তারপরে ঘটনা করেছিল আমাদের দীপন দপাদার, আমাদের রঞ্জন ভট্টাচার্য করেছিল গোড়া। তো আমরা ওই গিয়ে আড্ডা মারতাম। রাহুল বর্মন করেছিল তিলু। তো আমরা ওই আড্ডা মারতাম সকালবেলায়। আর আমাদের মধ্যে একমাত্র জয় বদলানি গাড়ি ছিল। তারপরে সেই গাড়ি করে আমরা ঘুরে বেড়াতাম, এখানে যেতাম ওখানে যেতাম, সিনেমা দেখতাম একসঙ্গে। ওই করতে করতে, এবং এটা অদ্ভুত একটা আমি মানে বলছি, নচিকেতার এটার মিউজিক করার কথা ছিল এবং নচিকেতা গান লিখেছিল। গানটা সবাই সব চরিত্রগুলোকে নিয়ে, গনসা, ঘটনা, গোড়া এই এদের নিয়ে গানটা লিখেছিল এবং সুর করেছিল। খুব ভালো করেছিল। মনে আছে গানটা? না, সেই গানটা আমার মনে নেই, কারণ হচ্ছে ওই গানটা রাখা হয়নি, নচিকেতাকে বাদ দেওয়া হয়েছিল। কারণ তখন যিনি করেছিলেন যাই হোক, উনি খুব নাম করা অ্যারেঞ্জার ছিলেন আর কি ফিল্মের। তাকে দিয়েই গানটা করানো হয়েছিল। গান নয়, এটা মিউজিকটা করানো হয়েছিল। কিন্তু আমার মনে হয় নচিকটা করলে একটা অন্যরকম কাজ হয়ে যেত আর কি। সেটা হয়নি, সেটা ই করা যাবে না, কারণ নচি তখন নাম করতে পারেনি আর কি। এখন নচিকেতা মানে নচিকেতা, মানে তারপরে যখন হয়ে গেল নচিকেতা। আর নচির সঙ্গে অদ্ভুত আমার একটা ছিল, আমি নচি বাংলা গজল গাইতো বিভিন্ন ফাংশনে। আমি প্রদীপ দাস, ওর যে প্রথম সেক্রেটারি ছিল, আমি আমার বউ, আমরা শ্রুতি নাটক করতাম আর নচি বাংলা গজল গাইতো। আপনি তো খ্যাপা ব্যান্ডের সাথেও যুক্ত ছিলেন। সেটা অনেক পরে, এটা আমি অনেক আগের কথা বলছি। তখন নচিকেতা হয়নি, ওর প্রথম ক্যাসেটটা বেরোয়নি, তার আগের কথা বলছি আমি। তো সেই সঙ্গে আমার মানে এতটাই হৃদ্যতা ছিল আর কি নচির সাথে, এখনো আছে। ও এখন অনেক বড় হয়ে গেছে, আমার থেকে অনেক বড় জায়গায় চলে গেছে। বন্ধুত্ব এখনো আছে? হ্যাঁ, অবশ্যই। কথা হলে, দেখা হলে ভীষণ ভালো কথা বলে। শঙ্করদা, আপনার কাজের কথা হচ্ছিল, একটু ব্যক্তিগত জীবনে আসি। সোনালীদির সাথে আপনার প্রথম দেখা, সেই মুহূর্তটা নিশ্চয়ই ভীষণ স্পেশাল, মনে আছে এখনো? একটু শুনবো। রবীন্দ্র ভারতীতে তাসের দেশ হবে 125তম রবীন্দ্র জয়ন্তীতে। ড্রামা ডিপার্টমেন্ট থেকে সবাইকে নিয়ে যাওয়া হতো ওদের ওই স্ক্রিপ্ট পড়ার জন্য, ভাষ্য পাঠের জন্য আর কি। তো সেখানে মানে যে কজনকে নেওয়া হলো তার মধ্যে আমাকেও নেওয়া হলো। আমি গেলাম সেখানে, তাসের দেশ হচ্ছে। আমি সওদাগর পুত্র পাঠ করলাম আর গোলামের চরিত্রে অভিনয় করলাম। সেখানে আমি প্রথম সোনালীকে দেখলাম। প্রথম দেখেই আমি, আরে তো ইয়েতে অভিনয় করেছি না, দাদার কীর্তিতে ছিল না, কিন্তু সেই মেয়েটা। সবাই বললো হ্যাঁ তো দাদার কীর্তি। এরকম চলছে, আমি যাচ্ছি আসছি। একজন আমাদের সিনিয়র একজন বললো, শোন না, এটা মেয়ে তোর প্রেমে পড়েছে। কে? বলে সোনালী। কেন ফালতু কথা বলছো? না, এই চলছে। আমি, আপনার বিশ্বাস কেন হলো না যে আপনার প্রেমে পড়তে পারে না? এটা ওই রকম সুন্দরী একটা মেয়ে, অত ভালো নাচে, দাদা কীর্তি করে ফেলেছে, ওর এত নাম আছে, সে আমার প্রেমে পড়তে পারে না।
তো আমি একটা কেলে কুষ্টি একটা লোক, তারপরে আমি জামা কাপড় মানে এক জামা আমি 4 দিন পরে যেতাম, আমার ঘামের গন্ধে আমার কাছে লোক আসতে পারতো না। হ্যাঁ, বাসে ট্রেনে উঠলে ওই লোক সরে যেত ঘামের গন্ধে আমার কাছ থেকে। রোজ সাবান দিতাম না, আমি স্নান করতাম রাস্তার কলে, পুকুরে সাঁতার কাটতাম। তো সেই অবস্থায় আমি এইবারে গোল পার্কে মল্লার বলে একটা ওই স্কুল আছে, নাচ গান কবিতা এগুলো শেখানো হয়। সেই মল্লার থেকে তাসের দেশ করা হবে, সেটাও ওই অসিত চট্টোপাধ্যায়, যিনি ওইটাও ডিরেকশন দিয়েছিলেন। অসিত চট্টোপাধ্যায় ছিলেন উদয় শঙ্করের একদম ভাবশিষ্য। আচ্ছা। তো অসিত দা ওইটা ডিরেকশন দিয়েছিলেন। অসিত দা আমার বউকে খুব ভালোবাসতো, সোনালীকে ভীষণ ভালোবাসতো। আচ্ছা। তো ওইখানে ও হরতিনী করেছিল, সেম আমি এখানে গোলামের অভিনয় করলাম এবং ওই কি বলে ওই পড়লাম সওদাগর পুত্রটা পড়লাম। ওইরকম একদিন ফিরছি, ও গড়িয়াহাটের ওইখানে ওর বাড়ি মহানির্বাণ রোডে, আমি ওর বাদিকে চলে যেত, আমি ডান দিকে বালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে খড়দা চলে যেতাম। ওই যে লোকটা বলেছিল, ছেলেটি বলেছিল যে আমার প্রেমে পড়েছে, আমার কিরকম একটা যেহেতু বলেছে যখন আমি একবার বলে দেখি। আচ্ছা, মানে প্রেম নিবেদনটা আপনিই প্রথম করেছিলেন? হ্যাঁ, আমি বললাম শোনো না। হ্যাঁ বলো। হ্যাঁ, আমার তোমাকে খুব ভালো লাগে। তো দেখো আমি তো এখন বেকার, যদি আমি চাকরি বাকরি পাই না তোমাকে বিয়ে করবো। ও কিরকম হেসে চলে গেল বাড়ির দিকে। আচ্ছা। আমিও চলে গেলাম। আচ্ছা। কথা নেই বার্তা নেই। এবার রবীন্দ্র সদনে স্টেজ রিহার্সাল হচ্ছে, ওর মাকে বলেছে, মা এই ছেলেটা না আমাকে প্রপোজ করেছে। বলে কি কস? মানে আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, একটা ওই আদিবাসীদের সঙ্গে তুলনা করেছিলেন উনি আমাকে। এই সাঁওতালদের মধ্যে দেখতে একটা পোলা, এই তোরে প্রপোজ করছি। ঠিক আছে, পাশেই অসিদ্ধা ছিলেন। অসিদ্ধা এসে বললেন, কি বলছো বাবা, কিরকম কেষ্ট ঠাকুর দেখতে একটা ছেলে, তুমি ওকে কি বলছো? এটা বলে এটা তোমার কাছে কেষ্ট ঠাকুর, যাও। তারপর কি মনে হলো? দুঃখ পেয়ে? হবে না ব্যাপারটা এরকম মনে হয়েছিল? না না, আমি তো মানে ওই ছেড়ে দিয়েছি আর। আচ্ছা। কথাও হয় না। আচ্ছা। তারপর চলছে, ক্লাস চলছে, আমি চলে আসি, বেরিয়ে আমি রিহার্সালে আসি, টালিগঞ্জ আসি, ওখান থেকে বাড়ি যাই রাত্রিবেলা। ততদিনে মনে হয়েছে যে এই বিষয়টার কিছু হবে না। আচ্ছা। এরকম একদিন আমি ক্লাস শেষে বেরিয়েছি, আমি যাবো ইয়েতে টালিগঞ্জ আসবো, উত্তরবঙ্গ বাড়িতে যাবো, ওখানে রিহার্সাল হতো। আমি দেখলাম মাঠের জোড়াসাঁকোতে, এটা কিন্তু ওই একদিকে ওই একটা সিঁড়ি, ওখানে বসে আছে সোনালী আর সোনালীর আরেকজন বন্ধু। ওই বন্ধুটি আমাকে ডাকলো, তা আমি গেছি। বলো। বন্ধুটা উঠে চলে গেল। তুমি কোথায় যাচ্ছ? চুরি হয়ে গেছে? হ্যাঁ। কোথায় যাবে? মানে আমি এখন টালিগঞ্জ যাবো, তারপরে বাড়ি যাবো। চলো আমি তোর সঙ্গে যাবো। হাঁটা শুরু করলাম। মেট্রো রেলের কাজ চলছে, তখনও পুরোটা কমপ্লিট হয়নি। ধর্মতলা থেকে টালিগঞ্জ হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা ধর্মতলা এলাম। ধর্মতলায় এসে গান্ধী মূর্তির ওইখানে বসলাম। বসে বেশ খানিকক্ষণ গল্প করলাম। তারপরে দেখলাম সময় হয়ে যাচ্ছে, 6:30 রিহার্সাল ঢুকতে হবে। বললো চলো, আমি কালীঘাট নামবো, তুমি টালিগঞ্জ চলে যাবে। ও মেট্রো টিকিট কাটলো। সোনালী দিদির বাড়ি কি টালিগঞ্জে ছিল? এই মহানির্বাণ। আচ্ছা, মহানির্বাণ রোডে। আচ্ছা, রাসবিহারী। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ওর কালীঘাট নেমে ওখান থেকে একটুখানি অটো করে চলে আসে বা বাসে করে চলে আসে। ওই টিকিট কাটলো। প্রথম এসকেলেটার দেখলাম আমি, বলে উঠে বড়, আমার হাতটা ধরো,
আর একটা ওই ধরো দেখবে ওই ইয়ে করে স্টেপটা দাও, উঠে উঠে পড়লাম। তো তখন কি মনে হচ্ছিল যে বিষয়টা এগোতেও পারে? মনে হচ্ছে এগোচ্ছে। আচ্ছা। আর প্রথম দিন আমি শুধু নাটকের গল্প করেছিলাম, মানে টিএলটির গল্প করেছিলাম, উৎপল দত্তের গল্প করেছিলাম। পরে একদিন বলেছিল তোমার কি অন্য কথা নেই, এই কথা বলো কেন সারাক্ষণ? যাই হোক, এসে ওইখানে আমি একজন দেখেছিলাম, একজন ভদ্রমহিলা, তাকে বোধহয় নিয়ে এসছেন ছেলের বউ। তিনি ওই যত টেনে তাকে নিয়ে আসছে আর তিনি বসে পড়ছেন আমি পারবো না বলে। সেই নিয়ে একটা মানে হাসির খোরাক হয়ে গেছেন উনি। আমি দেখলাম আমি হতে পারি এটা। তো আমি টুক করে আমার সোনালীর সাহায্যার্থে উঠে পড়লাম। উঠে ও যেরকম করে নামলো আমি সেরকম নামলাম। ওই শুরু। এরপরে একদিন আমাকে দেখা করতে বললো, আমি শিয়ালদা ছাড়া কিছু চিনি না, ওই দিকটা আমি সাউথ ট্রিপে একদম চিনতাম। তো বললো যে আমরা শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়াবে। আমার ভীষণ না পটি রোগ ছিল, আমার ট্রেন থেকে নেমে পটি পেয়ে গেছে। আমি গেছি লাইন দিয়ে শিয়ালদা স্টেশনে পটি করেছি, তারপরে বেরিয়ে এসে দিকে দাঁড়িয়ে আছি, দেরি হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তুমি যার সময় বলেছিলে আমি সেই সময় এসছি। বলতে বলতে আমার পটি পেয়েছে। এটা কি নার্ভাসনেসে কি জন্য হলো আমি জানি না। আমি আবার ওকে দাঁড় করালাম, তারপরে আবার শিয়ালদা ঢুকলাম, ঢুকে আবার লাইন দিয়ে ট্রেন এলেই মানে ওখানে লাইন পড়ে যায়। আচ্ছা, হ্যাঁ। আবার সেই লাইন দিয়ে ওখানে গিয়ে সব করে বেরোলাম। ভাবছি যাই টিকবে না, অসম্ভব। টিকে গেল, ছেড়ে গেল না। মানে আমার তখন মনে হয়েছিল যে এর পরেও যে ছেড়ে যায় না, সে যাবে না। সত্যি তাই। আমেরিকায় বিয়ে ঠিক হলো, বিয়ে করলো না। অসিত চট্টোপাধ্যায় আমেরিকাতে একটা স্কুল ছিল নিউ ইয়র্কে, সেটা ওকে চালাতে বলেছিল যে 2 মাস আমি যেতে পারবো না, 3 মাস না, 3 মাস না, 1 বছর তুই গিয়ে 1 বছর ওটা চালা। গেল না আমার জন্য, আমি বেকার। যত নাচের টিউশনি করতো, প্রচুর নাচের টিউশনি করতো, সব টাকা আমায় দিয়ে দিত। ওই প্রথম বললো যে তোমার গায়ে ঘামের গন্ধ, স্নান করবে রোজ সাবান দিয়ে। বেশ কিছু ভালো জামা কাপড় কিনে দিল, রোজ এক জামা পরে আসবে না, এগুলো পরে আসবে। ভালো জায়গা থেকে চুল কাটালো। কি কোথা থেকে চুল কাটলো? ইটালিয়ান সেলুন। মানে আমি ইটের উপরে বসে, না না না, ভালো জায়গা থেকে কাটতে হবে চুল। ইটের উপর বসে ইটালিয়ান সেলুন। আচ্ছা। তো ও সব টাকা পয়সা সবই ও দিয়ে দিত। আপনাদের বিয়েতে কি দুবারেরই মত ছিল? না, আমার মায়ের মত ছিল, কিন্তু ওদের বাড়ির একমাত্র মাকে মানিয়েছিল, বাকি মামার বাড়ি থেকে প্রচন্ড আপত্তি ছিল। বিশেষ করে মেজো মামা বলে যিনি ছিলেন, মেজো মামা না, মেজো না, মামা, তার দিক থেকে খুব আপত্তি ছিল। মেজো মামার দিক থেকে খুব আপত্তি ছিল। মানে ওদের মামারা সব বড় বড়, মানে কেউ ব্যাংকের রিজিওনাল ম্যানেজার, মামিমা ডাক্তার, বড় মামা ভালো চাকরি করতেন, মেজো মামা সে যত ওই অঞ্চলে জুট মিল ছিল সব ম্যানেজারি করেছেন। মানে তারপরে সে চাকরি ছেড়ে দিলেন, তাকে এত টাকা ওনার মাইনে হয়ে গিয়েছিল যে এত ট্যাক্স দিতে হতো যে উনি আর চাকরি করলেন না। তো এইরকম ফ্যামিলির ওর মামার বাড়ি। ওর নিজেদের ফ্যামিলিও বিরাট, মানে ওর বাবারা সবাই ভালো ভালো চাকরি করে। আমার সঙ্গে যখন পরিচয় হয়েছে তখন ও পিতৃহারা। এরকমও তো শোনা গেছে যে বৌভাতের দিন উনি চলে গেছেন থিয়েটারে অভিনয় করতে। হ্যাঁ, না সেটা তো আমার নিজের মামার বাড়ি সোদপুর, মানে ইয়েতে। সেইখান থেকে আমি বিয়ে করতে এলাম। আমার সঙ্গে 6 জন বরযাত্রী ছিল, আমার ছোট মামা ছিল সঙ্গে। আমরা ট্রেনে করে শিয়ালদা অব্দি এসেছিলাম। শিয়ালদা থেকে ওর দাদা না, ওর ছোট মামা একটা গাড়ি নিয়ে আমাদের নিয়ে এসেছিল ইয়েতে, মানে ওদের বাড়ি পর্যন্ত। আমার সঙ্গে খর্দার 3-4 জন
5 জন বন্ধু ছিল। আর আমি তার আগে একটা উড়িয়া ফিল্ম করেছিলাম, আচ্ছা। ওই ইয়ে তোমার ফিল্মস ডিভিশনের জন্য। বিজয় চ্যাটার্জি ছিলেন ডিরেক্টর। ওখানে ইন্দ্রাণী হালদারের হিরোইনটা করার কথা ছিল, কিন্তু করতে পারিনি। ও একটা ছোট্ট রোল করেছিল, ক্যামিও রোল করেছিল। ইন্দ্রাণী হালদারও আমার বিয়েতে নিমন্ত্রিত ছিল আর কি। আর সঞ্জয় এখনো বিজয়দার ছেলে, বিজয় চ্যাটার্জির সঞ্জয় এখন ওই ইয়ে করে, ওই সাউন্ড মিক্সিং এর কাজ করেন। রেকর্ডিস্ট। আচ্ছা, রেকর্ডিস্ট, কিন্তু খুব ভালো সাউন্ড রেকর্ডিস্ট। ওদের ক্যামেরা ছিল 16 ক্যামেরা ওদের ছিল। সেই 16 ক্যামেরায় আমি শুট করেছি। সৌমেন্দু রায় ইয়ে ছিলেন, সিনেমাটোগ্রাফার ছিলেন। তো এলাম, এবার বউ ভাত, ও আমাকে খড় দেয় কেউ, আমি তার আগে বসিয়ে থাকতাম। এবার ওকে নিয়ে তো ওই জায়গায় তুলতে পারবো না। একটা ভদ্রস্থ বাড়ি খুঁজে বেড়াচ্ছিলাম, সারা খর্দা ঘুরলাম, কেউ সরকারি চাকরি করে না, বাড়ি দেবে না। তারপরে আমার এক বন্ধু বললো কোথাও যেতে হবে না, আমার নিচে 2টো ঘর আছে, আমি ছেড়ে দিচ্ছি বলে ও নিজের 2টো ঘর। সেটা কোথায়? খর্দাতে। আচ্ছা। ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে একটা ঘরে মা, সেখানেই মা রান্না করতো, মায়ের ঘরটাতেই, আর একটা ঘর আমাদের, আর টয়লেটটা বেরিয়েছিল আর কি। আবার মামার বাড়ি থেকে তো এসছি ইয়েতে, দুপুরবেলা যা বউ ভাতের অনুষ্ঠান হয়েছে, তার আগে পঙ্কজ মুন্সির দলে অভিনয় করতো, মৃচ্ছকটিকে ও অভিনয় করছে। এবারে বসন্ত সেনা করতো। পঙ্কজদা বললেন, হ্যাঁ ওই দিন তো তোর বউ ভাত, কি করবো, শোটা ক্যান্সেল করে দিই রবীন্দ্র সদনে। না 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 না, শো ক্যান্সেল করুন না, তোর বউ ভাত তো। কিচ্ছু হবে না দাদা, আপনি করুন, শো করুন। আমি ওকে নিয়ে সোদপুর থেকে এলাম, ট্রেনে করে শিয়ালদা এলাম, ট্যাক্সি করে রবীন্দ্র সদন এলাম। দুপুরবেলা যাও ঘর হয়ে গেছে, ওই ভাত কাপড়ের যা যা অনুষ্ঠানগুলো হয়ে গেছে। এলাম, এসে ও থিয়েটার করলো। আবার পঙ্কজদা মনে আছে আমাদের একটা সুটকেস দিয়েছিলেন, সেটা নিয়ে আমরা ট্যাক্সি করে শিয়ালদা এলাম, শিয়ালদা থেকে ট্রেন ধরে বাড়ি এলাম। নেমে ওই স্টেশনের পাশেই বাড়িটা ছিল, সেখানে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি আমার বন্ধুরা সব খাট টাট সাজিয়ে রেখেছে ফুল দিয়ে, আমাদের ফুলসজ্জা হলো। এই হচ্ছে বিয়ে। শঙ্করদা, একটা জিনিস জানতে চাইবো যে এখন তো আমরা দেখি যে বিয়ে হচ্ছে, বিচ্ছেদ হচ্ছে, এবং সেটা খুবই নর্মাল হয়ে গেছে। তো এই প্রজন্মে এটা খুব স্বাভাবিকভাবেই লোকজন নিচ্ছে। তো আপনি কি বলবেন আপনার নিজের জীবন, নিজের অভিজ্ঞতা দিয়ে? দেখো, আমাদেরও যে সমস্যা হয়নি তা নয়, মানে সেটা আমার দিক থেকে হয়েছে, সোনালির দিক থেকে নয়, কখনোই নয়। কিন্তু ও ছেড়ে যায়নি আমাকে। ছেড়ে যাওয়ার অনেক কারণ ছিল, ছেড়ে যেতে পারত, কিন্তু ও ধরে রেখেছিল। ফলে আমাদের বিচ্ছেদটা হয়নি। আমরা একসঙ্গেই যতদিন পথ চলার 32 বছর আমাদের বিয়ে, বিবাহবার্ষিকী 33টা হয়নি, 32তম বিবাহবার্ষিকী আমরা একসঙ্গে কাটিয়েছি। আর তার আগের 4 বছর আছে, মানে আমার 90-এ বিয়ে, 86 থেকে আমাদের প্রেম। 86 থেকে 90 আমরা লুকিয়ে একবার রেজিস্ট্রি করে ফেলেছিলাম, রবীন্দ্রভারতীর সব বন্ধু বান্ধবরা সাক্ষী দিয়েছিল। তারপরে আমি বলি তো আমাকে যে সেই রিসেন্টলি সুদীপা বললো, তোর পেছনে 2টো আছে, তোর 2বার আরেকবার বিয়ে হবে। না না, আমি সোনালিকে 3বার বিয়ে করেছি। মানে হ্যাঁ দেখ, একবার লুকিয়ে করেছিলাম, রেজিস্ট্রি করেছিলাম, বাড়িতে বলা যায়নি। আমার বাড়িতেও জানতো না, ওর বাড়িতেও জানতো না, হয়ে গেছে। এইবার আবার আমরা রেজিস্ট্রি করি, বিকেলবেলা রেজিস্ট্রি করে রাত্রিবেলা বিয়ে করি। তো আমরা 32তম বিবাহবার্ষিকী একসঙ্গে কাটিয়েছি। 33 আর আসেনি আমাদের জীবনে। তার আগেই ও, মানে মার্চে আমাদের 12ই মার্চ আমাদের বিয়ের দিন। তার আগে আরো 4 বছর আছে অবশ্যই। ধরো 4 বছরের প্রেম। হ্যাঁ, আমার 90-এ বিয়ে, 86 থেকে আমাদের প্রেম, ওই 4 বছর। তারপরে 90 থেকে বিবাহ বার্ষিকী, 32তম বিবাহ বার্ষিকী। 33 আসেনি, তার আগেই ও চলে যায়। হসপিটালে ভর্তি হয় এপ্রিলে, মার্চের পরে এপ্রিলে ওর শরীর খারাপ হয়, হসপিটালে দিই, আস্তে আস্তে ডিটোরিয়েট করে। মানে আমি যখন প্রথম একটা বেসরকারি হসপিটালে দিই, সেখানে কোমায় চলে গিয়েছিল।
তারপরে ওখান থেকে বের করে আমি এক মন্ত্রীকে, মানে আমি বলছি, আমি অরূপ বিশ্বাসকে বলাতে উনি পিজিতে ব্যবস্থা করে দিয়েছিলেন, এবং পিজিতে আমরা ওকে নিয়ে যাই এই ক্রিটিক্যাল কেয়ারে। সেখান থেকে কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল, একদম ফিট। ও যখন আমি পিজিতে ভর্তি করি তখন একদম কোমা, মানে কিছুই নেই, সঙ্গে সঙ্গে ওকে ভেন্টিলেশনে দিয়ে দিল। দুদিন খুব খারাপ অবস্থা, গিয়ে দেখলাম থার্ড ডেতে আমাকে বলছে ডাক্তার, সকালবেলায় গেছি আমি, আর মেয়ে তখন বম্বে ছেড়ে, কাজ ছেড়ে চলে এলো এখানে, এখানে ছিল দীর্ঘদিন। বলে দেখা হয়েছে ওনার সঙ্গে? না, দেখা করে শুন, আমরা ইয়ে করেছি, বেডটা চেঞ্জ হয়েছে, আপনি এরকম সোজা চলে যান, গিয়ে লাস্ট বাদিকে দেখবেন। আগের দিন আমি দেখে এসেছি নলফুল লাগানো, গেছি এরকম করছি, ঘাবড়ে গেছি, গেছি কাজে। কোথায় রেখেছ আমাকে? কেন? আমাকে একটা ভালো হসপিটালে ভর্তি করেছিলে না? হ্যাঁ। সেখান থেকে এখানে সরকারি হসপিটাল। হ্যাঁ। কেন নিয়ে এসছো? হ্যাঁ, দেখো তোমার ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিল, তো এই যে তুমি কথা বলছি, কথা তো বলতে পারছিলে না তুমি, তো এখানে একটা সত্যি সত্যি একটা মেডিকেল বোর্ড বসেছে, তোমার লাং, তোমার লিভার, তোমার অনেক কিছুই, কিডনি, তোমার সব এফেক্ট করে গেছে এই ইয়ের পরে, কোভিডের পরে। তো সেগুলো সমস্ত মেডিকেল বোর্ড বসেছে, তারা চিকিৎসা করেছেন বলে তুমি কিন্তু আজকে কথা বলছো। তার আগে ওর দাদা গিয়ে কানে মন্ত্র দিয়ে এসছে, সরকারি হসপিটাল নিয়ে এসছে, ভালো হসপিটালে ছিলি কেন, টাকা নেই ওর কাছে, এইসব বলে এসছে। আমরা এই কারণে নিয়ে এসছি। শঙ্করদা, সোনালীদের এইরকম ভাবে চলে যাওয়াটা কতটা একা করে দিয়েছে? ভীষণ ভীষণ, মানে আমার ওই আমি সবসময় বলি একটা কথা, যে আমার মনে হয় যে আমি যদি ওর কিছু কথা শুনে চলতাম তাহলে আমি অনেক টাকা জমাতে পারতাম। আমার গাড়ির বাজে শখ ছিল, 2.5 বছর 3 বছরে গাড়ি বিক্রি করে দিয়েছি, 6 মাসে নতুন গাড়ি বিক্রি করে দিয়েছি, 2.5 লক্ষ টাকা লস। তারপরে ওই যে বাড়িটা যদি রাখতে পারতাম, বাড়িটা সে সময় আসলে এত ধার হয়ে গেল, মেয়েও বললো ছেড়ে দাও, ও বলেছিল ছেড়ো না। সত্যি সত্যি তাই, বাড়িটা ছাড়ার পরে আমার প্রচুর কাজ চলে এলো। যদি আমি রাখতে পারতাম তাহলে এত টাকা আমাকে বাড়ি ভাড়া দিতে হতো না, আমার লোনটাও অনেক দিন আগে শোধ হয়ে যেত। এই গাড়িগুলো আমি যদি রাখতাম তাহলে এই প্রত্যেকবার একটা করে নতুন ইএমআই চেপে যেত না। এইটা শুনিনি, সেটা আফসোস হয় যে আরো বেশি। তখন প্যাকআপের পরই ভাবতাম এই চল বন্ধু বান্ধব মিলিয়ে আড্ডা মারতে চলে যাচ্ছি, অনেক রাত্রে বাড়ি ফিরছি। তখন সেখানে একটা খরচ হচ্ছে, খাওয়া দাওয়া। হ্যাঁ, সেটা হচ্ছে, প্লাস ও একা। আমার মনে হয় যে আমি যদি সময়টা ওকে দিতাম, আরো কিছু ভালো সময় কাটাতে পারতাম। খুব ঘুরতে ভালোবাসতো। আমি বারবার বলতাম এই তোর টাকা নিয়ে ছেড়ে দাও, যেতে হবে না। বলতো কিসের এত ইয়ে, তোমার তো এত টাকা রোজগার করো, যায় কোথায়? ওই যে ওকে তো গাড়ি বন্ধ করো, এগুলো এই গাড়ি কিনছো বেচে দিচ্ছ, ওর এগুলো ভীষণ আপত্তি ছিল। যাই হোক, সেগুলো শুনিনি, ভীষণ ভীষণ ভীষণ। আর ওই বাড়ি ফিরলেই না, মানে এখন কিন্তু আমি আর কোথাও, শুধু এখন না, ও যখন অসুস্থ হলো তখন থেকেই আমি আর বন্ধু বান্ধবদের সঙ্গে একদম অফ করে দিয়েছিলাম, আমি সোজা বাড়ি ফিরে যেতাম। আপনার মেয়েও তো বহু বছর ধরে আলাদা থাকে। হ্যাঁ, মেয়ে তো বম্বেতে পড়তে গেল, একটা কোর্স করতে গেল, ইয়ে নিয়ে ফিল্মের ওপরের কোর্স করলো সেন্ট জেভিয়ার্স থেকে, তারপরে ওখানেই থেকে গেল, মানে আর ফেরেনি, বম্বে থেকে গেছে। আপনার সঙ্গে আপনার মেয়ের সম্পর্ক নিয়ে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কিছু লেখা হয়, আপনি নিজে কি বলবেন? লেখা হয়েছে যে আমার মেয়ে আমার সঙ্গে থাকে না, কথা বলে না, একদমই নয়। মানে মেয়ের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক, এবং এই যে আমি আমার স্ত্রী চলে যাবার পরে যে আমি ভেঙে পড়েছিলাম, আমি যে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম, সেটা থেকে বের করেছে আমার মেয়ে। আচ্ছা, ওকে তখন এসেছিল এখানে? হ্যাঁ, ওখানে মানে
ও যতদিন ছিল ততদিন ও এখানেই ছিল, তারপরে আবার ফেরেও। আচ্ছা। ও চলে যাওয়ার পরেও বেশ কিছুদিন ছিল আমার সঙ্গে, তারপরে যায় যে বাবা আমি বাড়িটা এমনি এমনি ভাড়া দিতে হচ্ছে, তো এবার তো একটু কাজকর্ম, আগের কাজটা তো নতুন কাজ না শুরু হলে তো আমার মুশকিল। ও তখন ফ্রিল্যান্স করতো, ওই এর সঙ্গে আকাশ খুরানের সঙ্গে কাজ করতো, তার আগেও রেমোর সঙ্গে কাজ করেছে, রেমো ডিসুজার সঙ্গে কাজ করেছে। তো ওই তো এই কালকেও আমার এক বন্ধুর স্ত্রীর জন্মদিন ছিল, আমাকে জিজ্ঞেস করলো তোমাকে কি বলেছে যেতে? আমরা হ্যাঁ সন্ধ্যাবেলায় তারপর যেতে বলেছে। হ্যাঁ দাঁড়াও আমি একটা কিছু পাঠিয়ে দিচ্ছি। ব্লিঙ্কিট থেকে কি সব ওই কি পাঠাবো বলো? না না তোর যা পছন্দ হয়। ও সেই ওই 2-3 রকমের আইটেম, একটা সুন্দর ব্যাগ বলে ব্যাগটা করে দেবে, এমনি দেবে না, সেটা পাঠিয়ে দিল। তারপর রাত্রে, রোজ রাত্রিরে 10টার সময় আমার কথা হবেই, অন্তত 15 মিনিট ওর সঙ্গে কথা বলে তবে আমি ঘুমোতে যাই আর কি। লাস্ট ফোনটা ওর সঙ্গেই কথা হয়। তারপরে আর আমি, আমার এমনিতেই সবসময় সাইলেন্ট থাকে ফোন, না ক্যান ক্যান করে বাজলে আমার খুব অসুবিধা হয়, তো সেটা আমার সাইলেন্টই থাকে ফোন। তো আমি আর রাত্রে ফোন টোন ধরি না, এবং আমি সকাল 7টায় উঠি, কারণ আমার 96 কেজি ওজন হয়ে গিয়েছিল। তারপরে আমি ডায়েট করে, এক্সারসাইজ করে, হেঁটে সেটাকে আমি প্রায় 20 কেজি কমিয়ে ফেলেছি, মানে 21 কেজি কমিয়েছিলাম। আবার মাঝে মাঝে অনিয়ম হয় বলে আমার আবার 1-1.5 কেজি বেড়ে এখন বোধহয় ওই 76-73 এরকম আছে আর কি। শঙ্করদা, দীর্ঘ বছর মানে কয়েক যুগ ধরে আপনি কাজ করছেন, অভিনয় করছেন, গান বললেন, আবৃত্তি বললেন, এবং আমরা খুব ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার হাতে কাজ নেই, যেখানে এত কাজ হচ্ছে, টেলিভিশনে হচ্ছে, সিনেমা তো ছেড়েই দিলাম, প্রচুর ওয়েব সিরিজ হচ্ছে যেখানে প্রচুর নতুন মুখদের আমরা দেখতে পাচ্ছি, সেখানে আপনার মতো একজন বর্ষীয়ান অভিনেতা, তার কাছে কাজ নেই। আমার নিজেরই অবাক লাগে সেটা, যে ছবি, আমি প্রচুর ছবি করেছি, আমি কার সঙ্গে কাজ করিনি ছবিতে বলো? আমি আমার প্রথম ছবি ওই ইন্দ্র সেনের সঙ্গে, প্রথম রিলিজ ছবি, একদম প্রথম ছবিটা রিলিজ করেনি। তো তারপরে ঠিকানা, তারপরে অনুভব, যেটাতে আমি লিড করেছিলাম, সেটা ওই আমাদের আমাদের দেবকুমার বসু পরিচালক। সেই ছবিটা ফিক্স বুকিং দিয়ে তুলে নিল, মানে হাউসফুল যাচ্ছে ছবি, সেই ছবি তুলে নিল ফিক্স বুকিং দিয়ে। ফলে আমার একটা ওই তকমা জুটে গেল ফ্লপ হিরো। ফলে আমি আর হিরো হিসেবে সেরকম কিছু করতে পারিনি। তারপরে একটাই ছবি করেছিলাম, রচনা হিরোইন ছিল ওটা, তো সেই ছবিটাও কিছু হয়নি। এরপরে আমি ভিলেন হয়ে গেলাম। আমাকে সেকেন্ড হিরো দিল নারায়ণ ঘোষ বলে একজন বাংলাদেশের থেকে এখানে এসে পরিচালনা করলেন পরপর ছবি। উনি প্রথম ছবিটাতেই আমাকে সেকেন্ড হিরো হিসেবে কাস্ট করলেন। ফারুক ছিলেন ওপারের এপারের শতাব্দী রায়, সেকেন্ড হিরো আমি, আর ইন্দ্রাণী দত্ত হিরোইন ছিল। তারপরে আবার একটা সমাধান বলে ছবি করলেন, সেখানে আমাকে সেকেন্ড হিরো নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফার্স্ট হিরো, সেকেন্ড হিরো শ্রীলেখা মিত্র। তারপর উনি বললেন যে ভিলেন করবেন? আমরা হ্যাঁ বলে করেন না, মানে পার্ট তো আমরা এর কোনো অসুবিধা নেই, সেকেন্ড হিরো করার থেকে ভিলেনের বেটার ভিলেন। এবার ভিলেন করতে শুরু করলাম, মানে শত্রু মিত্র, তারপরে আরো কি একটা ছবি, তাতে পরপর দুটোতে আমি করলাম, ভিলেন করলাম, সুদ আসল। এবং সিনেমার থেকেও অনেক বেশি আপনাকে দেখেছি আমরা ধারাবাহিকে। হ্যাঁ, প্রচুর সিরিয়াল, মানে প্রচুর, মানে দূরদর্শনে একটার পর একটা সিরিয়াল, এবং যখন প্রাইভেট চ্যানেলগুলো, হ্যাঁ ইটিভির প্রচুর টেলিফিল্ম করেছি আমি, অনেকগুলো। মনসা বলে সিরিয়াল হতো, সেটা আমি চাঁদ সদাগর করেছিলাম, সোনালী করেছিল সনকা। আচ্ছা, তো সেটাতে ওইটা নীতিশ রায় ডিরেক্টর ছিলেন। তো তারপরে প্রচুর কাজ, ইটিভিতে প্রচুর কাজ করেছি আমি, টেলিফিল্ম করেছি, ভূতের গল্প করেছি, এই করেছি সেই করেছি। এইগুলো করার পরে দূরদর্শনে সব সিরিয়ালে আমি হিরো করতাম। তারপরে হঠাৎ করে ওই জি টিভিতে চলছিল তোমার কি নাম, রানী কাহিনী।
রানী কাহিনী চলে যাওয়ার পরে আমার কাছে কোনো কাজ এলো না, 1.5 বছর আমি বেকার হয়ে গেলাম। আমার ওই বাড়ি আমাকে বেচতে হয়েছিল। তো তার ফলে ওই তখন আমাকে আমার মনে এটা আছে, কেন, মানে কি মনে হয় এটা কি ইন্টারনাল পলিটিক্স বা ওরকম কিছু? আমি না এটা এটা ধরতে পারি না। তবে ওই আমি সমিত ভঞ্জ একটা কথা বলতেন, শঙ্কর, ফিল্মে না কোনো বন্ধু হয় না, আর তোর যা ক্ষতি করার শত্রুরা করবে না, বন্ধুরা করে দেবে। ধর কাস্টিং নিয়ে আলোচনা হচ্ছে, একজন খালি বললো শঙ্কর এই রোলটা, আর কিছু বললে না, কিন্তু এবারে ডিরেক্টর জিজ্ঞেস করলো কেন কেন কি হয়েছে কি হয়েছে, না 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 ঠিক আছে আমি এমনি বললাম। ওই যে একটা ঢুকে গেল, তারপরে কিন্তু তুই ওখান থেকে বাদ হয়ে গেলি। ঠিক জগাদাও এক কথা বলতেন, জগন্নাথ গুহ একই কথা বলতেন। জগন্নাথ গুহর সঙ্গে প্রচুর ছবি করি, মানে সিরিয়াল করেছি, একটার পর একটা সিরিয়ালে পাঠ করেছি। এবং জগাদাই প্রথম আমাকে বলে, ভাই তোর টাকা বাড়ানো উচিত, এটাতে এই এত কম টাকায় কাজ করিস, এটা বাড়া, এইটা বাড়া, এটা বাড়া। উনি আগে বাড়াতেন, বাড়িয়ে বলতেন ভাউচার দেখাবি, অন্য চাইবি টাকা, যদি না দেয় বলবি এই টাকা আমি নিয়েছি, ভাউচার দিয়ে দিতেন, বলে এই দেখাবি তুই। তো সেই অবস্থা থেকে আবার আজকে আমার কাছে আমি লাস্ট তখন আমার কাছে প্রস্তাব এলো, ম্যাজিক মোমেন্টস প্রথম তৈরি হয়েছে, তখন আমার কাছে প্রস্তাব এলো বাবার পাঠ করবে, ঠাকুরদা আছে তাও করবো, কারণ আমার কাছে কোনো কাজ নেই। আমার মনে আছে সেদিন ওই আমি যাদবপুরে ছিলাম, ওখানে সাধন দাস বাউল বলে একজন ছিলেন, মারা গেছেন। সাধন দাস বাউল সকালবেলায় আমার বাড়িতে এলেন, ওরা টিম নিয়ে আমার বাড়িতে ব্রেকফাস্ট করে। আমি বাবা একটু খেয়ে যান, বললো না আমি ওরা খাবার ব্যবস্থা করেছে, আমি যাদবপুরে। তো সেদিন সন্ধ্যেবেলায় আমি ওই অনুষ্ঠান দেখছিলাম বাঘাযতীন, সেখান থেকে ফোন এলো শৈবাল ব্যানার্জির ম্যাজিক মোমেন্টসের, বাবা করবে? হ্যাঁ ঠাকুরদাও করবে। না না ভেবে দেখো, তুমি তো একটা রিফিউজ করেছিলে, বাবা করবে না। না না সেটা অন্যায় করেছিলাম। বড় ছেলে কিন্তু, হ্যাঁ ছোট ছেলে নয়, বড় ছেলের বাবা, ছেলের বিয়ে শুরু হচ্ছে, মানে ছেলের জন্য মেয়ে দেখতে গেছো, সেই অবস্থা থেকে সিরিয়াল শুরু হয়। বিন্নি ধানের খই হয়, বাবা শুরু করলাম, বিন্নি ধানের খইতে বাবা করলাম। ঘোষ ছিল সম্ভবত, অগবধূ সুন্দরীতে বাবা করলাম। তারপরে আর তখন আবার আরেকটা ভালোবাসা.com-এ বাবা করলাম। তার আগে একটা সিরিয়াল করেছিলাম যেটা একটু বয়স্ক হিরো আমি, আর গার্গী রায়চৌধুরী, সেখানে ওই কৃষ্ণকলি, তারই বলি, পরবর্তীকালে আবার কৃষ্ণকলি হয়েছে, যেখানে আমি ছেলের বাবা করেছি। ওই বাবা চলতে থাকলো, করতে 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 পাট করে আমি লাস্ট একটা জি টিভিতে আমাকে নেওয়া হলো, 24 দিন লাগবে বলে নেওয়া হলো। তারপরে দেখলাম যে 12 দিনের বেশি, 10 দিনের বেশি লাগছে না। তখন আমার কাছে প্রস্তাব এলো একটা সিরিয়ালের, যে ভরত কল ছেড়ে দিয়েছে, আবার এই ইনা গাঙ্গুলিদের এখানে, এটা কি আমি করবো? আমি ভরতকে জিজ্ঞেস করলাম, ভাই এনওসি দিয়েছিস? বললো হ্যাঁ। তো আমি বললাম হ্যাঁ তাহলে করছি। তো এটা করলাম, করার পরে ওদের বন্ধ হয়ে গেল দুম করে। তারপর থেকে বেকারই আছি আমি। ওইটাতে আমাকে আর ডাকে না, যেটা ওই জি টিভির যেটা ছিল। আপনাকে অডিশন দিতে বলে? হিন্দিতে বলে, বাংলায় বলে না, হিন্দিতে আমার কাছে প্রচুর আসে কিন্তু হিন্দি অডিশনের জন্য। আমি আগে দিতাম, এখন বন্ধ করে দিয়েছি। আমার মেয়ে বললো, বাবা এইটা আমাদের এখানকার নিয়মই এইটা, তুমি অডিশনটা দাও, তুমি বরং হিন্দিটা কারো কাছে যদি শিখে করো, তুমি দেখ উচ্চারণ তো ঠিকই আছে, শুধু ওই গোলমালটা একটা জায়গাতে, ওকে কাকি, ওকে মানে কোনটা স্ত্রীলিঙ্গ কোনটা পুল্লিঙ্গ, মানে ট্রেন দাঁড়িয়ে আছে পুংলিঙ্গ, চলে যাচ্ছে স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে, পুলিশ স্ত্রীলিঙ্গ। এবার স্ত্রীলিঙ্গের আগে যেটা থাকে, এটা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আগেরটাও স্ত্রীলিঙ্গ হয়ে যায়। এই গ্রামাটিক্যালি আমার একটু গোলমাল আছে হিন্দিটা নিয়ে। পীযূষ তার মৃত্যুর পর অনেকে বলেছিলেন যে তার রোলগুলো আপনার কাছে চলে যাচ্ছে। ভুল কথা, কারণ সেই সময় আপনারা একই ধরনের চরিত্রে অভিনয় করতেন। হ্যাঁ, কিন্তু ওর রোল আমার কাছে এসে এমন নয়, আমার রোল আমার কাছেই আসতো। ও বেঁচে থাকতেও আসতো, তারপরও তাই হয়েছে। তো এটা যারা বলেন তারা মানে দুর্মুখ, আমার ওই বন্ধু আর কি, তারা
ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। পিচ মারার পরে আমার একটাই অসুবিধা হয়েছে, আমি খুব ভালো গাড়ি চালাতাম, আমি এখনো স্টিয়ারিং এ বসতে পারি না, ভয় লাগে। ভয় লাগে, আমি আর গাড়ি চালাতে পারি না। তাই চালাতে পারি এই তো কেমিস্ট্রি মাসি বলে একটা সিরিজে গাড়ি চালানো ছিল, আমি চালাতাম। ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে থাকার পরেও তাহলে বন্ধুত্ব হয়নি সেইভাবে? সেইভাবে বন্ধু নেই, কিন্তু ভরত আছে, সুভাষিস আছে, অবশ্যই সুভাষিস আছে, ভরত আছে, এছাড়া ওই সাংঘাতিক ইয়ে নয়, হ্যাঁ ঘনিষ্ঠ। আর প্রচুর ভালো সম্পর্ক আছে আমার বেশ কিছু ছেলে পিলের সঙ্গে, যেরকম এই আদ্রিতের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তারপরে কৌশিক বলে একটি ছেলে আছে না, যে দাঁড়িয়ে আছে, কৌশিক, হ্যাঁ বুঝতে পেরেছি, কৌশিক রায়, ওর সঙ্গে আমার সম্পর্ক ভীষণ ভালো। তারপরে ওই ভজগোবিন্দ বলে ছেলেটা করেছিল, যে রোলটা করেছিল, ওই রোহনের সঙ্গে আমার অনিমেষ ভাদুরী আমার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক। সুব্রত বলে একজন আছে, ওর সঙ্গে আমার এমনিতে আমার খুবই ভালো সম্পর্ক আছে অনেকের সঙ্গেই। কিন্তু এখনকার ছেলে মেয়েদের সঙ্গে না আমি ঠিক ইয়ে করতে পারি না, তারা ভাবে সাংঘাতিক একটা অভিনয় করছে, তারা রিল টিল করে, ওই কত ফলোয়ার্স আছে সেই দেখে তো কাস্টিং নেওয়া হয়। সেটা আমার মনে হয় যে ওরা অনেক কিছু শিখে ফেলেছে আর কি। তো আছে একটি ছেলে, ওই তোমাদের রানীতে পাঠ করতো, তার ইন্টারভিউ করলো আনন্দবাজারে বিরাট করে, সে বললো আমি তো একদম ইয়ে করে আসি, রেডি করে আসি সেটে, 4 লাইন একসঙ্গে বলতে পারতো না। সে কি করে মিথ্যে কথা বললো আমি জানি না, আমি মানে বলে পেপার ছাপিয়ে দেয়। তারপরে সে বলল যে আমি তো গ্রাজুয়েশন করিনি, আমি তো হায়ার সেকেন্ডারি পরীক্ষাটাও দিইনি, ড্রপ আউট। হ্যাঁ, তারপরে আমি ইয়ে করেছি, মাসকম করেছি। হায়ার সেকেন্ডারি ফেল করে কে মাসকম করতে পারে? এটা ছাপলো, এটা ছেপেছে, হ্যাঁ আনন্দবাজারে ছেপেছে। যাই হোক, ঠিক আছে, আমার মেয়ে মাসকম করে, হ্যাঁ এইচএস করে তারপরে গ্রাজুয়েশন করে। হ্যাঁ আমি নিজেও পড়েছি মাস কমিউনিকেশন নিয়ে, সেটা এইচএস এর পরে, গ্রাজুয়েশনের পরে করতে হয়েছে। এই তো এরকম হচ্ছে আজকালকার ছেলে মেয়েরা। আমি আমার মনে হয় আজকাল না থিয়েটারে প্রচুর প্রচুর ভালো ভালো ছেলে মেয়ে কাজ করছে, মানে সুমন মুখোপাধ্যায় সঙ্গে প্রচুর ভালো ছেলে মেয়ে কাজ করে, নীলের সঙ্গে প্রচুর ভালো ছেলে মেয়ে কাজ করে, চন্দনের দলে আছে ভালো ছেলে মেয়ে, চন্দন সেনের দলে, কিন্তু তাদেরকে সেইভাবে নেওয়া হচ্ছে না টেলিভিশনে, না নেওয়া হচ্ছে। কৌশিক সেনের দলে আছে, তারপরে আরো আছে অনেক ছেলে মেয়ে আছে। মানে অ্যাকচুয়ালি যারা অভিনয় জানে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না, শুধু ফলোয়ার্স দেখে কাস্টিং করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওদেরও কাস্টিং করছে, ইদানিং কিছু সিরিজে আমি দেখেছি যে ওরা কিন্তু কাজ করছে। শঙ্কর, তো আপনি সিরিজে কখনো অভিনয়ের কথা ভাবেন? হ্যাঁ, দুটো তো আমাকে নেওয়া হয়েছিল, কেমিস্ট্রি মাসিতে। কিন্তু একচেটিয়া সিরিয়াল তো সিরিজ হচ্ছে। হ্যাঁ, না 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 না, কোনো অজ্ঞাত কারণে নেয় না, এখন ছবিতেও তো ডাকে না আমাকে। হ্যাঁ, মানে এটা কেন? মানে আপনার পিআরটা স্ট্রং নয় সেই কারণে, নাকি আপনি কোনো লবির আন্ডারে যেতে পারেন না? সেটা দুটোই হতে পারে। হ্যাঁ, এই তো আমার এই সিরিয়াল করার কথা ছিল, একটা আরম্ভ হবে। আমার দুঃখ লাগছে এই জন্য যে পরিষ্কার করে আমাকে জানানো হলো না যে আপনি নেই। এটা এই ম্যাজিক মোমেন্টসেই আমার খুব মানে আমার খারাপ লেগেছে আর কি, ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার। হঠাৎ করে বলা হলো যে আমার কি ডেটগুলো দেওয়া ছিল আগে, থিয়েটারের আমার নতুন নাটক নামবে দেবাশিস রায়ের সঙ্গে। এই দেবাশিসেরই দলে প্রচুর ছেলে মেয়ে আছে, যারা ভালো ভালো ছেলে মেয়ে আছে, কাজ করছে। আমি নামও বলতে পারি, বুদ্ধদেব আছে, ভাস্কর মুখার্জি আছে, তথাগত বলে একটি ছেলে আছে যে আপিসে একটা ভালো রোল করলো। তারপরে এরকম রাজু ধর আছে, এরা কাজ করছে, কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করছে। এরকম প্রচুর ছেলে আছে, মেয়ে আছে, ভালো ভালো আছে, মানে তারা কাজ করছে, মানে যারা সিরিজও করছে। অঙ্ক কি কঠিনে আছে, বুদ্ধদেব আছে, আরেকটি ছেলে আছে। খারাপ লাগে না? হ্যাঁ, এই তো আমি বুঝতে পারছি না তাহলে কি আমি এত খারাপ অভিনেতা? আমি বুদ্ধদেব দাশগুপ্তর সঙ্গে 3টে ছবি করেছি, আমি ঋতুপর্ণ ঘোষের সঙ্গে 4টে টেলিফিল্ম করেছি, একটা সিরিয়াল করেছি, এবং একটা 3টে ছবি করেছি। তারপরেও আপনাকে ডাকা হচ্ছে না? আমি কমার্শিয়াল ছবি করেছি, স্বপন সাহার সঙ্গে ছবি করেছি, অনুপ সেনগুপ্তর সঙ্গে ছবি করেছি, আমাদের অঞ্জন চৌধুরীর ঘরে ছবি করেছি, কমার্শিয়াল ছবিতে।
কি তারপরেও আমাকে আমি জানি না, মানে আমি একদিন কৌশিককে জিজ্ঞেস করেছিলাম, কৌশিক গাঙ্গুলিকে। তখন কৌশিক একটা খুব ভালো কথা বললেন। কৌশিক বললেন, দেখো তুমি করলা না তোর রোলটা, ও খাবে, যে রোলটা ও করেছে সেই রোলটা আমাকে অফার করেছে। আপনি কেন করেননি? হ্যাঁ, আমাকে তখন পোড়া পেট, সিরিয়াল করছি, কন্ট্রাক্টে আছি আমি ম্যাজিক মোমেন্টস এর সঙ্গে, করা যাবে না। ওরা না বললো 16 দিন আউটডোরে আমরা ছাড়তে পারবো না, টানা 16 দিন আউটডোর ছিল কালিম্পংয়ে, তো আমি যেতে পারলাম না। তো কৌশিক বললো, আমার তো অ্যাক্টিং ক্যারিয়ারটা খুলে দিলে, তুই করলে না, ব্যাপারটা তো আমি করলাম। এই যে সুমন মুখোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা, এদের ভালো রোল অফার করা হয়েছিল আমাকে, যেতে পারলাম না। তখনও আমি ম্যাজিক মোমেন্টস এর কাজ করছি, ওরা বললেন না, আউটডোরে অতদিন থাকা যাবে না, গেল। আবার উজান গাঙ্গুলি প্রথম ছবি করছে ছেলেটি, তার ছবিতে একটা কাজ করছি, এই টেটটা পাঠিয়েছি আমি, বললো না আপনার এই এতগুলো রিহার্সাল, নাটকের রিহার্সাল, এতগুলো শুটিং এর ডেট আমরা কি করে অ্যাডজাস্ট করব। ঠিকই আছে, ওদের দিক থেকে ওরা ঠিক বলে মনে হয় আমার। সত্যি তো প্রথম আরম্ভ হবে কাজটা, সেই তখন যদি আমি না থাকতো, আর ওদের শোটা পিছিয়েও গেছে, ওদের আগস্টে শুরু হওয়ার কথা ছিল, ওটা সেপ্টেম্বরে চলে গেছে। ন্যাচারালি আবার সেপ্টেম্বরই আমার ডেট গুলো একটু বেশি আছে, মানে ওর ছবির ডেটটাও সেপ্টেম্বরে আছে, রিহার্সাল গুলো অনেকগুলো ডেট আছে সেপ্টেম্বরে। তো তারপরে আমি বের করে দিয়েছিলাম, আমি অনেকগুলো ডেট বের করে দিয়েছিলাম, আমি তোমাকে দেখাতে পারি, আমি হোয়াটসঅ্যাপ করেছি, তাতে ডেট গুলো আছে। তা সত্ত্বেও কোনো অজ্ঞাত কারণে আমি আউট হয়ে গেলাম। কালকে আমি যেটা যতদূর মনে হচ্ছে, কারণ চ্যানেল থেকেও আমার ফোন ধরেনি কালকে, আর এরাও কেউ আমার ফোন ধরছে না। কি মনে হয় কারণটা কি? অজ্ঞাত কারণ আপনি বলছেন যদিও, কিন্তু মনে তো কিছু। আমি খবর পেয়েছি ওখানে একজন আছেন যিনি বলেছেন এ অনেক টাকাও নেয়, এর ডেটের এই অবস্থা, একে নিয়ে আপনি ইয়ে করতে পারবেন না। একজন ওই ওয়েল উইশার থাকে না সব জায়গায়, ওখানে একজন আছে। এটা যে আমাকে কেউ বলেছে এমন নয়, কিন্তু ওনার কথাবার্তার সুরে আমার মনে হয়েছে যে উনি এই কাজটি করে ফেলেছেন আর কি। শঙ্করদা, এই যে ওঠাপড়া, জীবন জুড়ে ওঠাপড়া রয়েছে আপনার, যেগুলো গল্প আপনি বললেন এবং যতটা যাত্রার কথা আমরা শুনলাম, তো এই ওঠাপড়ায় প্রথম থেকে শেষ পর্যন্ত যাদের পাশে পেয়েছিলেন তাদের মধ্যে তো সোনালী দি একজন, এরা ছাড়া আর কে রয়েছে? হ্যাঁ, ওই যে জগন্নাথ গুহ কথা বলেছি, সুভাষিস দা রয়েছেন, সুভাষিস আছে। এছাড়া আমি বলছি আমার কিন্তু প্রচুর এও আছে, মানে অনিন্দিতা সর্বাধিকারীর সঙ্গে প্রচুর টেলিফিল্ম কাজ করেছি। তারপরে দেবাংশুর সঙ্গে আমি ভালো ভালো কাজ করেছি, দেবাংশু সেনগুপ্ত। ওই একটা মানে মানুষ, মানে অদ্ভুত ভাবে ওর জীবনটা ইয়ে হয়ে ঘেঁটে গেল। কেন ঘাটলো আমি জানি না, মানে আমি বলতে পারবো না। দেবাংশুর সঙ্গে কিন্তু আমি প্রচুর ভালো ভালো কাজ করেছি। এই বন্ধুদের উদ্দেশ্যে যদি কোনো গান ডেডিকেট করতে হয়, আপনি কোন গানটা করবেন? না, সেই রকম কোনো গান আমার ইয়ে নেই, মানে একটা খুব ভালো গান আছে যে ওই গোপা গায়, ওটা আপনার গলায় একটু শুনুন। না, এটা আমি গাইতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুদের জন্য যদি কোনো গান গাইতে হয় বা কোনো গান বলতে হয়, তাহলে কোন গানটা হবে সেটা? দেখো, ওইভাবে আমি না মানে মনে রাখতে পারি না। আচ্ছা, লিরিক্স দেখেই করুন তাহলে। না না না, এটা সুনীল গাঙ্গোপাধ্যায়, এটা খুব কবিতা আছে, খুব ভালো। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। সুনীল গঙ্গোপাধ্যায় বলে একটি নাটক হয়েছিল, আমি তাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছিলাম, এবং সেই প্রথম শো দেখে স্বাতীদি কেঁদে ফেলেছিলেন, এবং অনেকেই যারা সুনীলদার সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন তারা বলেছিলেন আমাদের একসময় মনে হচ্ছিল সুনীলদা হেঁটে চলে বেড়াচ্ছেন মঞ্চে। এটা আমার পাওনা আর কি। আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচমিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে, তাদের মনে ছন্দ আছে, ভালোবাসার গন্ধ আছে, রোজ নামচার ধন্দ আছে। আমার কিছু বন্ধু আছে, তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে, স্বপ্নে অলিক প্রলাপ আছে, বাক্যে হাসির আলাপ আছে। আমার কিছু বন্ধু আছে, শুনলে কথা কান জ্বলে যায়, হাসলে পেটের খিল খুলে যায়, থাকলে ওরা মন ভরে যায়। আমার কিছু বন্ধু আছে। থ্যাংক ইউ এত সুন্দর একটা কবিতা শোনানোর জন্য শঙ্করদা। এবং
যেরকম ভাবে আমাদের আড্ডাটা চলছে এবং যেরকম ভাবে আপনি আপনার গল্পটা বলছেন, জীবনটাকে তুলে ধরছেন, সেটা সত্যি মানে ইন্সপিরেশন পাওয়ার মতো একটা ব্যাপার এবং মোটিভেশন পাওয়ার মতো অবশ্যই। তার কারণ হার না মানার গল্প অনেকদিন আগে থেকে শুরু হয়েছে, এখনো হার মানিনি আমি, এখনো চলছে। হ্যাঁ, আমার বিশ্বাস আমি একদিন আমার থার্ড ইনিংসে আমি গোল করব, থার্ড ইনিংসে সেঞ্চুরি করব একদম। সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকের আড্ডাটা শেষ করব আপনার প্রিয় একটা কবিতা দিয়ে, যেই কবিতাটার কথা আপনি ইন্টারভিউ শুরুতেই বলছিলেন। হ্যাঁ, সেটা বলার আগে আমি বলছি, আমি যে রোগাটা হলাম সেটা একটা স্ক্রিপ্টের জন্য, একটা ছবির জন্য। আচ্ছা। এটা ঋতুপর্ণ ঘোষের ভাই ইন্দ্রনীল ঘোষ, খুব বড় আর্ট ডিরেক্টর, ওর স্ত্রী দিবান্বিতা একটা অসাধারণ স্ক্রিপ্ট লিখেছে, দারুণ স্ক্রিপ্টটা। সেটা সব ঠিক হয়ে গেছিল, প্রডিউসার সেইটারই 3টে মূল চরিত্র আছে। একটা আমার করার কথা ছিল, একটা স্বস্তিকার করার কথা ছিল, আরেকটি ওই রঘুবীর যাদবের করার কথা ছিল। না হলে ওই পঞ্চায়েতের আরেকটি যে আরেকটি যে চরিত্রে অভিনয় করে ওই ওই ওর করার কথা ছিল। তো কোনো কারণে প্রডিউসার পিছিয়ে গেছেন। এত ভালো একটা স্ক্রিপ্ট এখনো অব্দি বাক্সবন্দি আছে। আমি তোমাদের মাধ্যমে বলি, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন শুনতে পারেন, অসাধারণ একটি স্ক্রিপ্ট। মানে একটুখানি বলা যাবে কি নিয়ে স্ক্রিপ্টটা? হ্যাঁ, একটা মানুষ যে গায়ক হতে চেয়েছিল, তারপরে সে কিছু হতে পারে না, মানে সে আস্তে আস্তে সে ফেল করতে থাকে সবকিছুতেই আর কি। সে একটা সামান্য চাকরি করে, সে চাকরির পরে বাড়িতে আসে না, সে একটা বাংলা মদের থেকে চলে যায়। সেখানে গিয়ে সে মদ খেয়ে রাত্রিবেলায় একটা রিক্সাওয়ালা তাকে পৌঁছে দেয়। এই রিক্সাওয়ালার সঙ্গে তার একটা অসাধারণ সম্পর্ক আছে। তো স্ত্রী এই নিয়ে করে আর কি। তো ছেলের বিয়ে ঠিক হয়েছে, সেদিনও সে আসতে পারে না, দেরি করে বাড়ি ফিরে। কারণ ওই যখন ফেল করতে থাকে, সব নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হয় শ্বশুর বাড়িতে, ছেলে কি করবে সেটাও শ্বশুরমশাই ঠিক করে দেয়। ওই থেকে আস্তে আস্তে লোকটা ওই হারার দলে চলে যায়, ফ্রাস্ট্রেটেড হতে থাকে এবং ওই অদ্ভুত সম্পর্ক তৈরি হয়। যে ছেলেটি তার জায়গা ছেড়ে চলে এসেছিল, ধরো বিহার থেকে, একটা গ্রাম থেকে সে চলে এসেছিল, এইটাই তার জায়গা বলে মনে করে সে, সেখানে একসময় তাকে মারতে উদ্যত হয় এই লোকটি। যখন একটা টুইস্ট আছে গল্পে আর কি, তখন ও দৌড়তে থাকে, দৌড়তে দৌড়তে ভাবতে থাকে, তাহলে আমার জায়গা কোনটা, আমার দেশ কোনটা। প্রশ্নটা এইটা, এই প্রশ্নটা তুলে দেওয়া আছে যে আমার জায়গা কোনটা, আমার দেশ কোনটা। আমি কি তাহলে আমি ভাষাটা অন্য বলে আমার জায়গা নয়? এটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকে, সেইটা আছে ওর মধ্যে। যাই হোক, মানে খানিকটা রাজনীতিও আছে না, কিন্তু ওইভাবে বলা নেই, একদম শিল্পের ভাষায় বিষয়টাকে দেখানো হয়েছে, বুঝতে পেরেছি। যাই হোক, সেই এটা আমি ওই যে কবিতাটা বলে দুঃসময় আমি প্রথম হয়েছিলাম, কিন্তু কুমারবাবু বললেন যে তুই দুঃসময় ওই জোড়াসাগর যে 25শে বৈশাখে তুই বলতে পারবি না, অন্য কবিতা বলতে হবে। আমি তোকে একটা কবিতা বলছি, মুখস্থ করে বল। পরিচয়, অবশ্যই রবীন্দ্রনাথের লেখা। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোন আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে, বহিয়া চলেছ তরণীকে।
সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অসাধারণ, মানে আমি বুঝতে পারছি না যে কি বলবো, কারণ এটার কোনো বিশেষণ হয় না এরকম একটা সুন্দর কবিতাকে বিশ্লেষণ করেন আপনার গলায়। থ্যাংক ইউ সো মাচ শঙ্করদা আমাদের সময় দেওয়ার জন্য, এত গল্প। শেষ করার আগে আরেকটা কথা বলি, নিশ্চয়ই। আমার গানের দল ছিল খ্যাপা, হ্যাঁ, সেইটা আবার নতুন করে আমি সময় দিতে পারতাম না, নতুন করে খ্যাপা একটা মহিলা ব্যান্ড তৈরি হয়েছে, হুম, যেখানে মেয়েরাই গান গাইছে, মেয়েরাই বাজাচ্ছে, সবকিছু মেয়েরা করছে। তো আমি সেইখানে, আমি আর অভিজিৎ আচার্য, অবশ্যই ওর কাছেই আমার গানের তালিম নেওয়া, তো আমরা দুজন ওতে জয়েন করেছি। আমরা কিছু গান রেকর্ড করেছি, সেগুলো ভিডিও শুট করেছি, ওটা আগামী দিনে আসবে। কবে দেখতে পাবো আমরা? খুব শিগগিরই আপনারা আচ্ছা। তো মানে দর্শক দেখতে পাবেন ওটা। সেটা কি মানে কোন ইউটিউবে রিলিজ হবে না? ইউটিউবে রিলিজ হবে। আচ্ছা, মানে সেখানে আপনাকে গান গাইতেও দেখবো এবং ভিডিওতে অভিনয় করতেও দেখবো, তাই তো? না, অভিনয় না, গানই গেয়েছেন। আচ্ছা, সেখান থেকে দু লাইন কি শোনানো যাবে আমাদের? আমি একটা অন্য গান গাইছি, যেটা আমি ফাংশন টাংশন আগে গাইতাম। একদম। আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি আর আসবে কবে? আমি যে রিস্কাওয়ালা, আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে, বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে? আমি যে রিস্কাওয়ালা। থ্যাংক ইউ শঙ্করদা, থ্যাংক ইউ সো মাচ। আজকের ইন্টারভিউ এখানেই শেষ করছি। একজন অভিনেতার গল্প শুধুমাত্র না, একজন যোদ্ধার গল্প শুনলাম, তার লড়াইয়ের গল্প শুনলাম। এরকমই নানা ইন্টারেস্টিং আড্ডা ইন্টারভিউস দেখার জন্য আপনারা চোখ রাখুন আড্ডা স্টেশনে।